হয়েছে? ওকে, আসসালামু আলাইকুম। এটা কই, মার্কারটা কই? ওকে, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? দেখো এটার ফ্রেম ঠিক আছে কিনা, এটা বন্ধ হয়ে গেছে তো। পাওয়ার প্লে। তো যে আমার আমার হ্যাঁ আমার এটা মনে হয় রেজিস্টার নিচ্ছে। ওই যে আমার টেবিলের উপর যে ফোনটা আছে ওই ফোনটা দাও আমাকে, আমি কমেন্ট করতে পারবো। ওকে, সো তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ এবং ঠিক আছে কিনা সবকিছু? তো আজকে হচ্ছে আমরা প্রয়োগ এবং অপপ্রয়োগ এই অধ্যায়টা নিয়ে, ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং দেখবা যে আজকের ক্লাসটা করার পর এটা আমি তোমাকে এত সহজে বুঝিয়ে দিব যে তুমি চিন্তাই করতে পারবে না যে ভাইয়া এত সহজে আপনি এই জিনিসটাকে বুঝাই দিলেন। হ্যাঁ, আজকে এটা নিয়ে আলোচনা করব। সেই সাথে আমাদের বড় একটা কবিতা আছে আমাদের পাঠ্য বইতে, খুব সম্ভবত এটা সবচেয়ে বড় কবিতা। এই কবিতাটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, তো সেটা নিয়েও আলোচনা করব। তোমরা যদি আমার কথা যদি শুনো তাহলে আমাকে একটু জানিয়ে দিবা যে ভাইয়া কথা শুনতে পাচ্ছি এবং সব ঠিক আছে কিনা। ওকে, আমি একটু তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক ঠিক আছে, সবাই যুক্ত হয়েছ? ভাই বোর্ড ক্লিয়ার করেন। বোর্ড ঠিক আছে, বোর্ড তো ক্লিয়ারই আছে। একটু কেন জানি এখন মানে স্মার্ট বোর্ডটাতে একটু প্রবলেম হচ্ছে, এটা একটু একটু দাগ পড়ে যায়, বুঝছো? এটা যে কেন হয় আমি বুঝি না, এই যে একটু দাগ পড়ে যায়। আবার এই যে ক্লিন করলে ঠিক হয়ে যায়, একটু ধরো স্প্রে দিয়ে ইয়ে করলে ঠিক হয়ে যায়। এটা চেঞ্জ করি। এখন ঠিক আছে? ওকে, জি ঠিক আছে কিনা? গোলা দেখতেছি, এটা গোলা দেখার তো প্রশ্নই আসে না। গোলা কেন দেখবা? এখন ঠিক আছে কিনা জানাও। ওকে, আমি তাহলে আমার ক্যামেরাটাও একটু ইয়ে করে দিই যে আরো আরো ক্লিয়ার দেখার জন্য। এবার দেখবা যে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওয়েট, আমি একটু আমার ক্যামেরাটাও একটু ইয়ে করে নিই। ওকে, ঠিক আছে, এবার একদম এইচডি, তাই না? তো চলো ভাইয়া আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এন্ড আমরা আজকে আলোচনা করব প্রয়োগ এবং অপপ্রয়োগ এই অধ্যায়টা নিয়ে। তো তোমাদের পাঠ্য বইতে যে টপিকটা রয়েছে এইটার উপর থেকে তোমাদের 5 মার্ক তোমাদের পরীক্ষাতে আসে। হ্যাঁ, তো আমরা মূলত এই ক্লাস আমরা বিভিন্ন ধরনের কেসগুলো শিখবো, যে কোনটা ভুল এবং কোনটা সঠিক কেস। হ্যাঁ, এইটা নিয়ে আমরা আলোচনা করবো। ভাই প্রতিদিনের ক্লাস কবে নিবেন? প্রতিদিনের ক্লাস আমি একটা ক্লাসের ভিতরে ওইটাকে অ্যাড করে দিব, সমস্যা নেই, আমার মাথায় আছে। হ্যাঁ, তো এত চিন্তা করার দরকার নাই। তোমার থেকে ওইটা আমার মাথাতে আরো ভালোভাবে আছে যে তোমাদের একটা কবিতা মিস হয়েছে। ঠিক আছে, চলো শুরু করি। অনেকে জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আসো, অপপ্রয়োগের কি এটা প্রথম ক্লাস? কেন, অপপ্রয়োগের কি এর আগে ক্লাস হয়েছে? এটাই তো ফার্স্ট ক্লাস। বানানের হয়তো ক্লাস হলে হইতে পারে, অপপ্রয়োগের তো এটা। হ্যাঁ, আচ্ছা, অপপ্রয়োগের তো তোমাদের আর ক্লাস হয় নাই, তাই না? আমাকে একটু কনফার্ম করো যে আবার মিস হইতে পারে কিনা। এটাই ফার্স্ট ক্লাস, অপপ্রয়োগের এর আগে কোনো ক্লাস হয় না, এবং এক ক্লাসে আমরা অপপ্রয়োগ শেষ করব। ওকে, তো দেখো ভাইয়া, অপপ্রয়োগ মানে কি? যে জিনিস যেখানে
প্রয়োগ অ্যাপ্লাই করা দরকার, ওই জিনিসটা ওখানে অ্যাপ্লাই না করলে সেটা হচ্ছে অপপ্রয়োগ। তো এই ক্লাসে আমরা বিভিন্ন ধরনের কেসগুলো সলভ করব, যে কেসগুলোতে আমাদের ভুল থাকবে এবং ভুলটাকে আমরা সঠিক করব, এবং দুইটার ব্যবহারের যে বিধান বা নিয়ম সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আসো, এখানে দেখতে পাচ্ছ যে দুইটা কেস আছে, একটা হচ্ছে সপরিবার এবং আরেকটা হচ্ছে এই সপরিবার। এখন দুইটার ভিতর পার্থক্যকে আমি যদি একটু বলি, এই যে এখানে যে এই শটা বফালা যুক্ত, আর এইখানে যে সপরিবারে যে এই শতে কোনো বফালা নাই। এখন এই যে বফালা যুক্ত যে এই এইটার মানে হচ্ছে নিজ, এটার মানে কি নিজ, বুঝছো? যেমন আমি যদি বলি যে স্বদেশ, খেয়াল করো, তার মানে কি নিজ দেশ, ঠিক আছে? আমি যদি বলি যে স্বহস্তে আমি দান করলাম টাকা, খেয়াল করো, আমি বললাম যে স্বহস্তে আমি টাকা দান করলাম। এখন এই স্বহস্তে মানে কি? স্বহস্তে মানে হচ্ছে নিজ হাতে, কিন্তু এই মানে কিন্তু নিজ না, এই মানে হচ্ছে সহ। এই মানে কি? সহ, বুঝছো? যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি যে সপরিবার, তাহলে সপরিবার মানে কি বলো? পরিবার সহ। সপরিবার মানে কি বলো? পরিবার সহ, বুঝছো? সপরিবার মানে পরিবার সহ। তাহলে এই দুটো শয়ের ভিতরে আমরা বুঝতে পারছি। এখন বলো তো, আমি ধরো বললাম যে রহিম সাহেব আপনি, দেখো আমি বললাম যে রহিম সাহেব আপনি সস্ত্রী আমন্ত্রিত, কিংবা আপনি সস্ত্রীক আমন্ত্রিত, তাহলে কি এই লিখবা নাকি এই লিখবা? বলো তো কোনটা লিখবা? এখন রহিম সাহেব আপনি সস্ত্রী আমন্ত্রিত, তার মানে কি রহিম সাহেব আপনি নিজের স্ত্রী নিয়ে আমন্ত্রিত নাকি স্ত্রী সহ আমন্ত্রিত? আচ্ছা, এখন রহিম সাহেবকে যদি দাওয়াত দিই, তার মানে কি রহিম সাহেবকে বলবো যে রহিম সাহেব আপনি নিজের স্ত্রী নিয়ে আসেন, তার মানে কি রহিম সাহেব করিম সাহেবের স্ত্রী নিয়ে আসবে? না। তো কাজে আমাদের অর্থ আমরা বুঝাচ্ছি যে আপনি স্ত্রী সহ আমন্ত্রিত। তাহলে স্বদেশ বলতে আমরা বুঝাই, সপরিবার বলতে আমরা বুঝাই কি? পরিবার সহ। আপনি সপরিবার আমন্ত্রিত মানে আপনি নিজ পরিবার নিয়ে আসবেন, এটা না। তার মানে কি সে কি অন্যজনের পরিবার নিয়ে আসবে? অবশ্যই সে নিজের পরিবার নিয়ে আসবে। তার মানে বুঝতে পারতেছো, এখানে আসলে সঠিক সপরিবারের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের সঠিক কথা। কি বুঝতে পারছো? ওকে, তো এই কনসেপ্টটা বুঝলে আমরা কিন্তু খুব আর্লি মানে এই কেসগুলো সলভ করে ফেলবো, কোনটা সঠিক এবং কোনটার অর্থ কি সবগুলো আমরা সলভ করবো। ওকে, তো তোমরা একটু বলবা যে ভাইয়া ক্লিয়ার, হ্যাঁ, এবং কোনটা সঠিক সেটা তোমরা উত্তর করে ফেলবা। এটাকে এটা 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 সঠিক হলে লিখবা ক, এটা সঠিক হলে লিখবা 2, এটা 1 আর এটা হচ্ছে 2, এভাবে আমরা কেসগুলো সলভ করবো। ওকে, তো এইখানে দেখো কোনটা সঠিক, ঠিক আছে? এখানে দেখো কোনটা সঠিক। আচ্ছা আচ্ছা, খেয়াল করো, এইবার আসো আয়ত্তাধীন আর একটা হচ্ছে আয়ত্ত ও অধীন। এখন তুমি যদি দেখো এই শব্দটাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় এটা, অর্থাৎ আয়ত্তাধীন এই শব্দটাকে বিশ্লেষণ করলে দুইটা শব্দ আয়ত্ত আর অধীন মিলে হয় আয়ত্তাধীন। এখন তুমি খেয়াল করে দেখো, আয়ত্ত মানে যা, অধীন মানে কিন্তু একই অর্থ, দুইটার কিন্তু অর্থ একই। যেমন আমি বললাম ছেলেটি আমার আয়ত্তে থাকে, এটার মানে যা, ছেলেটি আমার অধীনে থাকে, ওইটার মানেও একই জিনিস। তো কাজেই দুটো যেহেতু অর্থ একই, কাজেই দুইটাকে একসাথে ব্যবহার করা যাবে না, হয় আয়ত্ত লিখতে হবে না হলে অধীন লিখতে হবে। দুইটার একটা লিখলেই অর্থ হয়ে যায়, তাহলে আয়ত্তাধীন এটা লেখা যাবে না। এরকম আরো একটা শব্দ আছে, আমরা বলি যে অধীনস্থ, এই অধীনস্থ শব্দটা ভুল, অধীনস্থ না, শব্দটা হবে অধীন। শব্দটা কি হবে বলো? অধীন। তাহলে হয় লিখতে হবে আয়ত্ত, না হলে লিখতে হবে অধীন। অধীনস্থ আয়ত্তাধীন এই দুটো শব্দ ভুল, অধীনস্থ আয়ত্তাধীন এই দুটো শব্দ ভুল। তোমরা কি বুঝতে পেরেছো? এরপর আসো, এই যে এই কনসেপ্টটা তো আমরা পড়লাম যে এখানে অধীন এটাই সঠিক আর অধীনস্থ এটা ভুল, হ্যাঁ। এরপর দেখো সূর্য উদয়। আচ্ছা বলো তো, সূর্য কি উদয় হয় নাকি সূর্য উদিত হয়? যেমন আমি বললাম যে সূর্য উদয় হয়েছে এটা, নাকি সূর্য উদিত হয়েছে এটা। তো মনে রাখবা বিশেষণ হিসাবে সবসময় ইত প্রত্যয় যুক্ত, এবং এটা ভার্বের আগে সাধারণত যেটা বসে ভার্বকে বিশেষায়িত করার জন্য বা বিশেষণ হিসাবে ইত প্রত্যয় যুক্ত শব্দটা আগে বসে। তাহলে দেখো সূর্য উদয় হয়েছে, এটা 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 হবে সূর্য উদিত হয়েছে, নট উদয় হয়েছে। তাহলে হয়েছে ক্রিয়ার আগে আমরা বলছি ভার্বের আগে ইত প্রত্যয় যুক্ত শব্দ হবে, তাই না? তাহলে বলতো, আমি যদি বলি যে এ কথা প্রমাণ হয়েছে এটা সঠিক, নাকি এ কথা প্রমাণিত হয়েছে এটা সঠিক? তাহলে বুঝতে পারতেছে এই কথা প্রমাণিত হয়েছে, তাহলে এই কথা প্রমাণিত হয়েছে, এই যে দেখো হয়েছে ক্রিয়ার আগে, এটা রাইট অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো আমি আশ্চর্য হয়েছে, এটা কিন্তু ভুল। তাহলে ওই যে বলছি যে হয়েছে ক্রিয়ার আগে ভার্বের আগে ইত প্রত্যয় যুক্ত করতে হবে, তাহলে তোমাকে লিখতে হবে আমি আশ্চর্যান্বিত হয়েছি। তাহলে উদিত হয়েছে ভুল, লিখতে হবে উদয় হয়েছে ভুল, লিখতে হবে উদিত হয়েছে। প্রমাণ হয়েছে ভুল, লিখতে হবে প্রমাণিত হয়েছে। ইত প্রত্যয় যুক্ত আশ্চর্য হয়েছে এটা ভুল, লিখতে হবে আমি আশ্চর্যান্বিত হলাম। ওকে, সেই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাকে একটু বলো তো, বুঝতে পেরেছো?
ওকে, এরপর দেখো এখানে একটা কনসেপ্ট আছে, এখানে বলছে সুস্বাগত, এটা ভুল। এখানে বলছে স্বাগত স্বাগত। আমি যদি তোমাদেরকে একটু সন্ধির নিয়মে দেখাই, সুযোগ আগত, এই নিয়মে শব্দটা হয় স্বাগত। কাজে একটাই শব্দ সঠিক, সেটা হচ্ছে স্বাগত, বাকি সব ভুল। এই আমরা যে বলে থাকি স্বাগতম, এটা কিন্তু ভুল শব্দ। স্বাগতম বলে বাংলা ভাষায় কোনো শব্দ নাই। তো কাউকে কেউ আসছে তাকে অভ্যর্থনা জানাতে লিখতে হবে স্বাগত। কি লিখবা? স্বাগত। তাহলে সুস্বাগত এটাও লেখা যাবে না, স্বাগতম এটাও লেখা যাবে না, লিখতে হবে একটাই শব্দ, সেটা হচ্ছে স্বাগত। বমাল শুদ্ধ এটা লেখা যাবে না, লিখতে হবে মাল শুদ্ধ, বমাল শুদ্ধ না। যেমন আমি বললাম যে ট্রাকটি মাল শুদ্ধ, মানে মাল সহ ধরা পড়ছে, তাই না? তাইলে বা চোর মাল শুদ্ধ ধরা পড়ছে, এখানে বমাল শুদ্ধ এই শব্দটা ভুল, ভমাল শুদ্ধ আমরা লিখবো না। আচ্ছা এইবার বলো, এখানে বলছে আকণ্ঠ পর্যন্ত আর এখানে বলছে আকণ্ঠ বা কণ্ঠ পর্যন্ত, বলো তো কোনটা সঠিক? এই যে অনামিকা অর্ণি বলেছে, অর্ণি বলেছে স্বাগতম, এটা কিন্তু স্বাগতম না, স্বাগত লিখতে হবে। আচ্ছা এইবার দেখো খেয়াল করো, আকণ্ঠ পর্যন্ত, এরপর হচ্ছে আকণ্ঠ পর্যন্ত, ঠিক আছে? এখন দেখো এই যে তুমি যদি একটু পর্যন্ত চিন্তা করো, এই আকণ্ঠ এটার মানে কি? এই আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ এটার ব্যাস বাক্য কি? কণ্ঠ পর্যন্ত। তাহলে আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, এরপর তোমাকে আবার পর্যন্ত আনার দরকার নাই, এটা ভুল। এখন তুমি যদি পর্যন্ত আনতে চাও, তুমি যদি কি পর্যন্ত আনতে চাও, তাহলে তোমাকে আটা বাদ দিতে হবে, কারণ এই আ মানে হচ্ছে কি? পর্যন্ত। তাহলে তুমি লিখবা আকণ্ঠ। ধরো আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত। তাহলে হয় লিখবা আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, অথবা লিখবা ডিরেক্ট কণ্ঠ পর্যন্ত। বুঝতে পারছো? তাহলে এই দুটো লিখবা, আকণ্ঠ অথবা কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ পর্যন্ত লেখা যাবে না, কারণ এই আ মানে কিন্তু পর্যন্ত, তার মানে এটা আ মানে কি? পর্যন্ত। তাহলে এটার অর্থ দাঁড়ায় কণ্ঠ পর্যন্ত পর্যন্ত। বুঝছো? হচ্ছে না অর্থ। পরিষ্কার, এরপর হচ্ছে পরিষ্কার। এগুলো আমি তোমাদেরকে একটা সহজ কৌশল বলি, এগুলো সাধারণত শয়ের আগে যদি রস্যিকার থাকে, শয়ের আগে রস্যিকার থাকলে মূর্ধন্য ষ বসে, শয়ের আগে রস্যিকার থাকলে মূর্ধন্য ষ বসে, আর রস্যিকার না থাকলে ইমিডিয়েট শয়ের আগে। আর যদি রস্যিকার না থাকে তাহলে সেক্ষেত্রে দন্ত ষ বসে, তাহলে সেক্ষেত্রে কি বসে? দন্ত ষ বসে। যেমন দেখো পরিষ্কার, এই যে দেখো শয়ের ইমিডিয়েট আগে কার আছে, এই জন্য এটা কি? মূর্ধন্য ষ। হ্যাঁ, বুঝছো? এরপর দেখো বহিষ্কার, দেখো এই যে শয়ের ইমিডিয়েট আগে কার আছে? বহিষ্কার। এরপর দেখো আমি যদি বলি আবিষ্কার, আবিষ্কার, তাহলে দেখো এই যে আগে ইকার আছে, এই জন্য মূর্ধন্য ষ। কিন্তু ইকারটা না থাকলে সেক্ষেত্রে দন্ত ষ হয়। যেমন খেয়াল করে দেখো নমস্কার, কোনো কাম নাই, তার মানে এটা কি হবে? দন্ত ষ হবে। এরপর দেখো পুরস্কার, দেখো এই যে পুরস্কার, তাই না? তাহলে দন্ত ষ হবে। বুঝছো? তেজস্কর, তেজস কর, এটা কি হবে? দন্ত ষ হবে। এই নিয়মটা কি বুঝছো বলো তো? তাহলে বলো তো এখানে এই দুটোর ভিতরে কোনটা সঠিক? অবশ্যই এটা সঠিক, কারণ এখানে শয়ের ইমিডিয়েট আগে ইকার আছে, শয়ের ইমিডিয়েট আগে কি আছে বলো? ইকার আছে। বুঝছো? নমস্কার, হ্যাঁ দন্ত ষ দিয়ে সঠিক, অনেকে মূর্ধন্য ষ দিয়ে লিখে, এটা কিন্তু ভুল। বুঝছো? ওকে, তাহলে পরিষ্কার এটা মূর্ধন্য ষ। এই বানানগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা এখন তিরস্কার, এটা তো অনেকেই বলবা যে তিরস্কার, দেখো তিরস্কার, এখানে আবার দন্ত ষ বসবে কেন? কারণ এখানে এই যে দেখো, এগুলো তো তুমি খেয়াল করো, শয়ের ইমিডিয়েট আগের বর্ণের সাথে ইকার, কিন্তু এই তিরস্কারে কিন্তু শয়ের ইমিডিয়েট আগের বর্ণের সাথে কিন্তু ইকার নাই। কথা কি বুঝছো? কথা বুঝছো? দেখো এখানে কিন্তু ইমিডিয়েট আগের বর্ণের সাথে ইকার না, এখানে আছে তার আগের বর্ণ, মানে রয়ের সাথে যদি ইকার থাকতো তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য ষ হতো। এই জন্য তিরস্কারে কিন্তু দন্ত ষ, তিরস্কার দন্ত ষ। বুঝছো ভাই? অনেক সুন্দর একটা বানান শিখলাম, ধন্যবাদ ভাইয়া। তোমরা যদি আরো শিখতে চাও তাহলে আমার একটা বানান বিদ্যা একটা বই আছে, হ্যাঁ ওই বইটা তোমরা সময় করে পড়ে নিও, আমি তোমাদেরকে বইটা দেখাই দিই, তোমরা কিনিও, হ্যাঁ কিনে পড়িও। তন্ময়, তন্ময় এই একটা বানান বিদ্যা বই দিও তো। তোমাদের অনেকে হয়তো বইটা দেখছো, মানে যারা অনেক শিখতে চাও আর কি, শুদ্ধ লিখতে চাও, তারা ওই বইটা কিনে নিও, তোমাদের কাজে দিবে। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এরপর আসো কাব্যগ্রন্থ। আসলে শুদ্ধ বানান কাব্যগ্রন্থ এটা লিখবা না, হ্যাঁ কাব্য গ্রন্থ এটা লিখবা না। হ্যাঁ, তো এই হচ্ছে আমার সেই বইটা, এই বইটা তোমরা কিনে নিবা। অর্থাৎ এখানে একদম এই যে বানান লিখতে গেলে ভুল, এটা আমি বলবো না যে এটা তোমার এইচএসসি পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য, সেটার জন্য তো অবশ্যই হেল্প হবে, বাট তুমি চাইলে এই ছোট্ট বইটা তুমি পড়ে তোমার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য পড়তে পারো, আজীবন কাজে লাগবে। ভুল লিখো অনেক কিছু, এগুলো সারা জীবন কাজে লাগবে। একটা বই দাম কিন্তু খুবই কম, এই বইটার দাম কুরিয়ার সহ মাত্র 200 টাকা।
অনেক টাকা নষ্ট করো। আমি আমার আমার মার্কেটিং এর জন্য বলছি না, হ্যাঁ, আমার মার্কেটিং এর জন্য বলছি না মোটেই। আমার এই বই স্টকে খুব বেশি নাইও, বাট আমার মনে হয় যে এরকম একটা বই সবার পড়া উচিত শুদ্ধ লেখার জন্য। অনেক সময় হয় আমরা লিখতে গেলে, তুমি নিজেই চিন্তা করে দেখিও যে একটা 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 পৃষ্ঠা বাংলা লিখলে তোমার অনেকগুলো ভুল হয়। তো বোর্ড পরীক্ষাতে যদি এরকম যদি নাম্বার বানানে যদি ধরে, বানান যখন ভুল হবে তখন কিন্তু আর নাম্বার আসবে না। একটা পৃষ্ঠায় যদি 4-5টা লাল কলমের দাগ থাকে, নাম্বার কিন্তু আসে না। বোর্ড পরীক্ষার আগে এটা পড়ে নিও, হ্যাঁ, বইটা খুব পড়লে আমি অন্তত এটা বলতে পারি যে তুমি শুদ্ধ লেখার যে দক্ষতা সেটা কি হবে, তোমার অর্জন হবে। খুব ছোট বই, একদিনে তুমি পড়ে শেষ করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে এবার দেখো কাব্য গ্রন্থ, এটা এটা দেখো কাব্য, তুমি কি উপন্যাস গ্রন্থ বলো? না, তুমি কিন্তু উপন্যাস বলো। তাহলে এই যে এটা কি কাব্য, কাব্যই হবে সঠিক, হ্যাঁ, কাব্যগ্রন্থ না। আচ্ছা, এই এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর বোর্ড থেকে এই কনসেপ্টটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো মনে রাখবা, যেখানে কালীন বসে সেখানে আর সময় বসে না, কারণ কালীন শব্দের অর্থই সময়, কালীন শব্দের অর্থ সময়। তাহলে সমকালীন এটা ভুল, লিখতে হবে সমকালীন, সময় এটা ভুল, লিখতে হবে সমকালীন। এখন যদি বলি যে চলাকালীন, এটা ঠিক আছে, চলাকালীন এইটা ঠিক আছে, কিন্তু যদি বলি চলাকালীন সময় তাহলে ভুল, কারণ কালীন মানে চলাকালীন মানে কি চলার সময়, তাহলে এরপর আবার সময় আনার দরকার নাই। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে কালীন আর সময় এটা ভুল, কালীন আর সময় দুটো একসাথে বসে না। এটা বুঝতে পারছো কিনা, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি যে চলাকালীন, কালীন আর সময় একসাথে বসে, তাহলে এটা ভুল। আর সঠিক হচ্ছে কি সমকালীন। এবার চলাকালীন বলো, করোনাকালীন বলুক, করোনাকালীন সময় এটা ভুল, লিখতে হবে করোনাকালীন। ওকে, একজন বলছে তাহি তানিয়া আক্তার তিন্নি বসছি, বসছি কি ভাইয়া, এটা বুঝছি, ঠিক করে লিখবা, এটা কিন্তু ব্যক্তিত্ব নষ্ট করে। লেও লিখছে বসছি, বুঝছো? আমি খুব ফ্রেশ মাইন্ডে ক্লাস নিতেছি, আমি চাচ্ছি না যে আমি এসব কমেন্ট দেখে আমি হতাশ হয়ে যাই, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। এবার আসো, এই কনসেপ্টটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। দেখবে যে আমি যেগুলো বলি গুরুত্বপূর্ণ, তোমার বোর্ডে একদম নিশ্চিত যে তুমি, আমি যে গুরুত্বপূর্ণ যেগুলো বলবো এগুলো থেকে দেখবে যে 90% খালি এগুলো থেকে আসবে, হ্যাঁ। আচ্ছা, এখন এটা হচ্ছে, আচ্ছা বলো তো, কর্তৃপক্ষ কি একজন হয় নাকি কর্তৃপক্ষ অনেকজন হয়? কর্তৃপক্ষ কিন্তু অনেকজন হয়। এখন তুমি বলো ভাইয়া কর্তৃপক্ষ যদি একজন হয় তাহলে আপনি কি করবেন? ভাই, কর্তৃপক্ষ একজন হলে সেটা মালিক, কিন্তু কর্তৃপক্ষ তখন হয় যখন একাধিক মানুষ হয়। এখন এই কর্তৃপক্ষগণ এটা কিন্তু বহু বচন, এটা কিন্তু একজনকে বুঝায় না, অনেকজনকে বুঝায়। এদিকে কর্তৃপক্ষ এটা মানে কিন্তু অনেকজন, কর্তৃপক্ষ কিন্তু একজন হয় না, এটা মানে কি অনেকজন। এখন যেখানে এই শব্দটাই অনেকজন বুঝায়, তাহলে সেখানে আবার গণ যুক্ত করা এটা দরকারই নাই, কারণ এই শব্দটাই কিন্তু বহু বচন, যেহেতু এটা বহু বচন মানে অনেকজন, কাজেই তোমাকে আবার কর্তৃপক্ষগণ এটা লেখাটা ভুল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কর্তৃপক্ষগণ এটা লেখা ভুল, লিখতে হবে কি কর্তৃপক্ষ, বুঝছো? কর্তৃপক্ষগণ লেখা যাবে না। আচ্ছা, এই যে এটা আমরা পড়ছি যে আমি অপমান হয়েছে, এটা বলা যাবে না, বলতে হবে কি ওই যে প্রমাণিতর মতো কি হবে, অপমানিত হবে, উদয়ের মতো কি হবে, উদিত হবে। এটাও আমরা পড়েছি। আশ্চর্য হবে না, হবে কি আশ্চর্যান্বিত হবে, আমি আশ্চর্যান্বিত হলাম। এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমত হচ্ছে লক্ষ্য বানান দুই রকম হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই এটা জানো না। লক্ষ্য বানান দুই রকম হয়, একটা হচ্ছে লক্ষ্য বানান এভাবে তুমি ক্ষীয় দিয়ে লিখবা, আর একটা হচ্ছে লক্ষ্য বানান এভাবে ক্ষীয় জফলা দিয়ে লিখবা। এটার মানে একটা একটা মিনিং আমরা সবাই জানি, এই লক্ষ্য এটার মানে হচ্ছে টাকা। যেমন আমি যদি বলি যে 1,00,000 টাকা, এটা ঠিক আছে, এটা ভুল না। কিন্তু এছাড়াও এই লক্ষ্য বানান যখন জফলা থাকে না, এটার আরো একটা অর্থ, সেটা হচ্ছে খেয়াল করা, খেয়াল করা। যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি যে আমার দিকে লক্ষ্য করো, এই যে বললাম যে আমার দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু জফলা হবে না, মানে আমার দিকে খেয়াল করো, বুঝছো? আমার দিকে খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই এই লক্ষ্যের মানে কি, মানে জফলা, এই লক্ষ্যের মানে হচ্ছে উদ্দেশ্য। যেমন আমি বললাম যে বাবা তোমার, হ্যাঁ, তোমার জীবনের লক্ষ্য কি, বললাম যে বাবা তোমার জীবনের লক্ষ্য কি, মানে কি তোমার জীবনের উদ্দেশ্য কি, তখন আমাকে জফলা যুক্ত এটা ব্যবহার করতে হবে, বুঝছো? তাহলে খেয়াল করে দেখো, আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম যে জফলা যুক্ত লক্ষ্য কখন ব্যবহার করে। তাহলে এটার মিনিং হচ্ছে দুইটা, 1,00,000, 10,00,000, 50,00,000। আরেকটা মিনিং হচ্ছে খেয়াল করো, আমার দিকে লক্ষ্য করো, বোর্ডের দিকে লক্ষ্য করো, সামনের দিকে লক্ষ্য করো। আর এই লক্ষ্য বানানো যখন জফলা হবে তখন সেটার মানে হচ্ছে কি, সেটার মানে হচ্ছে উদ্দেশ্য। এখন উপলক্ষ মানে কি, উপলক্ষ মানেও কিন্তু উদ্দেশ্য। আমি বললাম যে কি উপলক্ষে আমাকে ডাকলা, মানে কি উদ্দেশ্যে আমাকে ডাকলা, বিয়ে উপলক্ষে আপনাকে দাওয়াত দিলাম, তার মানে বিয়েকে উদ্দেশ্য করে আপনাকে দাওয়াত দিলাম।
তো এটা যেহেতু উদ্দেশ্য বোঝায় তাহলে অবশ্যই লক্ষ্য বানানে জফলা হবে, এই জন্য উপলক্ষ বানানে সবসময় জফলা হবে, উপলক্ষ বানান জফলা হবে, উপলক্ষ বানান জফলা হবে, লক্ষ্য বানান দুই রকম হবে, কিন্তু উপলক্ষ বানান অলওয়েজ জফলা হবে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমাকে একটু বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ভাই এগুলো নোট করবো? নোট করার দরকার নাই, জিনিসটা ভালো করে বুঝো। হ্যাঁ, জিনিসটা ভালো করে বুঝো। অথবা মানে নোট করাও কিন্তু খুব ইজি, জাস্ট এটার অর্থ কি, এটার অর্থ কি, এটাই। এখানে তো মানে বিশাল নোট করতে হবে এরকম না, জাস্ট কোনটার অর্থ কি এই যে জিনিসটা বুঝবে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে দেখো সাক্ষী, সাক্ষ্য আর সাক্ষী। আচ্ছা ধরো আমি বললাম যে আমি, দেখো আমি সাক্ষী দিলাম, এই বাক্যটা কি ঠিক না ভুল বলো? আমি সাক্ষী দিলাম, এই বাক্যটা কি ঠিক অর ভুল বলো? আমি সাক্ষী দিলাম, এটা কি ভুল না সঠিক? আমি সাক্ষী দিলাম। এখন বাবা দেখো এখানে দুটোই সঠিক, কোনোটাই ভুল না। আমি সাক্ষী দিলাম এই বাক্যটা ভুল, কারণ মানুষ সাক্ষী দেয় না, মানুষ দেয় সাক্ষ্য। মানুষ কি দেয় বলো? মানুষ দেয় সাক্ষ্য, বুঝতে পারছো? তাহলে মানুষ কখনো সাক্ষী দেয় না, বরং যে এই সাক্ষ্যটা দেয় সে হচ্ছে সাক্ষী। ধরো আমি আজকে কোর্টে সাক্ষী দিলাম, তাহলে আমি হচ্ছে আমি হচ্ছে কি সাক্ষী, সাক্ষী হচ্ছে ব্যক্তি। সাক্ষী কি বলো? সাক্ষী হচ্ছে ব্যক্তি, অর্থাৎ যে সাক্ষ্য দেয়, আর ব্যক্তি সাক্ষী যেটা দেয় সেটা হচ্ছে সাক্ষ্য, বুঝতে পারছো? ওকে, ভেরি গুড, তাহলে তোমরা এটা বুঝছো। আচ্ছা এবার দেখো তৎকালীন সময়টা ভুল, কালীন আর সময় একসাথে বসে না, এই জন্য লিখতে হবে তৎকালীন অথবা লিখতে হবে সেই সময়। এটা আমরা পড়ে আসি। অশ্রু জল, এই কনসেপ্টটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো অশ্রু মানে কি বলতো? অশ্রু মানে হচ্ছে চোখের পানি, তাই না? অশ্রু মানে কি? পানি বা চোখের পানি। আবার জল মানেও পানি, তাহলে অশ্রু জল মানে কি? পানি পানি। এখন এটা তো হয় না, দুটো যেহেতু একই অর্থ প্রকাশ করে এই জন্য লিখতে হবে চোখের অশ্রু, কিংবা লিখবা চোখের জল, দুটোর একটা লিখবা। লিখবা কি? চোখের অশ্রু কিংবা চোখের জল, বুঝছো? চোখের অশ্রু কিংবা চোখের জল। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো ইদানিং কালে, আরেকটা হচ্ছে ইদানিং, বলো তো কোনটা সঠিক? ইদানিং কালে আরেকটা হচ্ছে কি? ইদানিং। এখন বলো কোনটা সঠিক হবে? ইদানিং কালে এটা সঠিক নাকি ইদানিং এটা সঠিক? তোমার কাছে মানে কোনটা সঠিক মনে হচ্ছে? এখন বুঝতে হবে এই ইদানিং মানে কি, ইদানিং শব্দটা মানে কি। ইদানিং শব্দটা মানে হচ্ছে কি? বর্তমান কাল, তাই না? মানে চলমান কাল, বর্তমান কাল বা কি চলমান কাল, বা আমরা বলতে পারি বা চলমান কাল। কথা কি বুঝছো? এখন খেয়াল করো এই যে ইদানিং কালে, এইটা এখানে একটা ভুল আছে। ইদানিং কালে এখানে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে কি? দেখো ইদানিং শব্দটাই কিন্তু একটা কাল, এই জন্য এর সাথে আবার কাল আনার দরকার নাই, এটা আনলে ভুল হবে। ইদানিং শব্দটাই একটা কাল, তার মানে এরপরে তুমি যখন আবার কাল আনবা এটা ভুল হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে কি? ইদানিং কালে লেখা যাবে না, ইদানিং কালে লেখা যাবে না, এটা ভুল, লিখতে হবে ইদানিং। হ্যাঁ, ইদানিং সঠিক, কারণ ইদানিং মানেই কাল। এটা আমরা পড়লাম, আমি আশ্চর্য হলাম, এটা ভুল, লিখতে হবে আমি আশ্চর্যজনিত হলাম। তো এখানে একটা জিনিস লিখবা যে বিদেহ আত্মা, বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। বিদেহী হবে না, বৈদেহী হবে না, বিদেহ হবে, বিদেহ, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা এবার বলো সাম্প্রতিক কাল এটা সঠিক নাকি সাম্প্রতিক এটা সঠিক? এটা এই নিয়মটা আমরা পড়ে আসছি। তাহলে এইটা আমরা পড়ে আসছি। এটা কি বলো? সাম্প্রতিক মানে কিন্তু একটা কাল। আমি বললাম যে সাম্প্রতিক চালের দাম বৃদ্ধি পেয়েছে, তার মানে বর্তমান কালে চালের দাম বৃদ্ধি পেয়েছে। কাজে সাম্প্রতিক শব্দটাই যেহেতু একটা কাল, এটার সাথে আবার কাল আনার দরকার নাই, ওই যে ইদানিং কালের মতো। তাহলে এটা ভুল, লিখতে হবে কি? সাম্প্রতিক। আচ্ছা এইবার খেয়াল করো এখানে বলো তো কোনটা সঠিক? এখানে বলছে প্রতি ঘরে ঘরে, আর এখানে বলছে প্রতি ঘরে। এখন বলো কোনটা সঠিক? এখন খুব সিম্পল, দেখো এই প্রতি ঘরে এটাই লিখতে হবে। প্রতি ঘরে এটা মানে কি? প্রতি ঘরে মানে হচ্ছে ঘরে ঘরে। যেমন আমি বললাম যে প্রতি ঘরে তান বিতরণ করলাম। কি রে ভাই, এসি মানে কুলাচ্ছে না, বুঝছো? 16তে এসি চলতেছে, কিন্তু মানে মনে হয় যে শরীর থেকে আগুন বের হচ্ছে, আর তো কমে না। কখন যে এটা বাস্ট হয়ে যায়। এমনিতে আমি গরম, এরপর আবার হ্যাঁ তীব্র গরম, সব মিলে অবস্থা খারাপ। তাহলে এইবার দেখো
প্রতি ঘরে ঘরে, এটাই সঠিক। কেন দেখো, প্রতি ঘরে ঘরে মানে কি ঘরে ঘরে, তাহলে প্রতি ঘরে একটু পর্যন্ত বললেই হয়। অথবা তুমি এটা বলতে পারো যে ঘরে ঘরে, যেমন আমি যদি বলি যে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলাম, এটা ঠিক আছে। অথবা যদি বলো যে প্রতি ঘরে ত্রাণ পৌঁছে দিলাম, তাহলে ঠিক আছে, মানে কি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলাম, তাহলে প্রতি ঘরে ঘরে এটা বলা বাহুল্য দোষ। হয় বলবা ঘরে ঘরে, না হলে বলবা প্রতি ঘরে। হ্যাঁ, আচ্ছা, কেবলমাত্র, শুধুমাত্র, এগুলোতে অনেকেই ভুল করো। এটা কি শুধুমাত্র, এগুলো ভুল। কারণ দেখো, কেবল মানি যা, মাত্র মানিও কিন্তু তা, একই অর্থ দেয়। কেবল মানি যা, মাত্র মানিও তা। শুধু মানি যা, মাত্র মানিও তা। তাহলে কেবল মানি যা, মাত্র মানিও তা। শুধু মানি যা, মাত্র মানি। যেমন আমি যদি বলি আজকে ক্লাসে কেবল 5 জন আসছে, অথবা যদি বলি আজকে ক্লাসে মাত্র 5 জন আসছে, দেখো একই অর্থ। যেহেতু দুইটা একই অর্থ দিচ্ছে, কাজে এখানে আর ব্যবহার করার দরকার নাই। ভাইয়া আপনি এত চিকনা তাই এমন করছেন, তাহলে যাদের ওজন 120 কেজি তাদের অবস্থা কি? ভাই তুমি তো খালি বাইরে দিয়ে মানে স্বাস্থ্য দেখলে তুমি একটা মানুষ সে কতটুকু গরম কিংবা তার কাছে আসলে কতটা গরম লাগে, হ্যাঁ সেটা তো তুমি বিচার করলে হবে না সুমাইয়া ইসলাম, বুঝছো? কাবার দেখে যেমন বইকে জাজ করা যায় না, তেমন তুমি স্বাস্থ্য দেখে তুমি আমাকে বিবেচনা করতে পারবা না। সুমাইয়া, বুঝতে পেরেছ? চকচক করলে কি হয় না, শোনা হয় না। আচ্ছা, তাহলে কেবল শুধুমাত্র এই তিনটে একই অর্থ, একই অর্থ, তুমি যে কোনো একটা ব্যবহার করবা, বুঝছো? যে কোনো একটা ব্যবহার করবা, একসাথে ব্যবহার করলে ভুল হবে। তাহলে এখানে এটাও ভুল আছে, এটা হবে হয় কেবল না হলে মাত্র। হ্যাঁ, হয় কেবল না হলে মাত্র, হয় শুধু না হলে মাত্র। আচ্ছা, এইবার দেখো তো, মানুষ ধরো আমি বললাম যে তানভীর সাহেব বক্তৃতা করেন নাকি তানভীর সাহেব বক্তব্য রাখেন, বলো কোনটা হবে? এটা যদিও খুব তোমরা পারবা। বলো, মানুষ কি বক্তৃতা করেন নাকি বক্তব্য রাখেন? ভেরি গুড, মানুষ বক্তব্য রাখেন, মানুষ বক্তব্য রাখেন, কেউ বক্তব্য রাখেন, বক্তৃতা করেন এটা ভুল। আমি বললাম যে রহিম সাহেব এখন বক্তৃতা করেন, না এটা না, লিখতে হবে রহিম সাহেব এখন বক্তব্য রাখেন। ওকে, আচ্ছা এইবার দেখো, এই চাক্ষুষ মানে কি? দেখো, চাক্ষুষ মানে হচ্ছে নিজে দেখা, মানে নিজের চোখে দেখা বা নিজে দেখা। আবার এই প্রত্যক্ষ করেছে, এটার মানে কি? প্রত্যক্ষ করেছে এটার মানে হচ্ছে কি? নিজে দেখা। তাহলে দেখো, যখন তুমি চাক্ষুষ বলবা তখন তোমাকে প্রত্যক্ষ করছে এটা বললে ভুল। চাক্ষুষ মানেই নিজের চোখে দেখা, আবার প্রত্যক্ষ করেছি মানেই নিজে দেখেছি। এই জন্য চাক্ষুষ প্রত্যক্ষ করেছি ভুল, তোমাকে লিখতে হবে প্রত্যক্ষ করেছি, যে এই বিষয়টি আমি প্রত্যক্ষ করেছি, মানে এই বিষয়টি আমি দেখেছি। বুঝতে পেরেছ? তাহলে চাক্ষুষ প্রত্যক্ষ করেছে এটা ভুল। এখন এটা তো পারবা যে লজ্জাস্কর ব্যাপার এটা ভুল, মানে এটা হবে কি? লজ্জাকর ব্যাপার। লজ্জাস্কর ব্যাপার এটা ভুল, লিখতে হবে লজ্জাকর ব্যাপার। এটা যদি আমরা বলিও না, এটা সবাই পারো। এখন বলো, এটা বলো, মাতাহীন শিশু না মাতৃহীন শিশু, কি হবে? মাতাহীন শিশু নাকি মাতৃহীন শিশু? তো এটা পারবা, মাতাহীন শিশু কখনো হয় না, হয় মাতৃহীন শিশু, পিতৃহীন শিশু। হ্যাঁ, তাহলে মাতাহীন শিশু না, হবে মাতৃহীন শিশু। আচ্ছা, এইবার দেখো, এখানে এটা নিয়ে একটু বিতর্ক আছে বাংলায় এখনো, বাট তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যেভাবে দরকার আমি তোমাদেরকে এই কনসেপ্টটা সেইভাবে পড়াচ্ছি। দেখো, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। দেখো, আচ্ছা দেখো, এখন বিরাট, দেখো আমি যদি বলি যে লাল ফুল, তাহলে এই লাল ফুল, এই ফুলটাকে বিশেষায়িত করছে লাল। মনে রাখবা, যাকে বিশেষায়িত করে অ্যাডজেক্টিভ সবসময় তার আগে বসে, তাহলে এখানে ফুলের আগে অ্যাডজেক্টিভ বসে। একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন বিরাট গরু ছাগলের হাট বলতে কি হাটকে বিরাট বলা হয়েছে নাকি গরুকে বিরাট বলা হয়েছে? বলতো, আমি কি গরুকে বিরাট বলছি নাকি আমি হাটকে বিরাট বলছি? বলো কোনটা বলবা, মানে তুমি বলো, বিরাট বিরাট গরু ছাগল নাকি বিরাট হাট? কোনটা বিরাট বলো? বিরাট কি হাটকে বলছি? বিরাট গরু ছাগলের হাট, তার মানে কি হাট বড় না গরু ছাগল বড়? আমরা বুঝাচ্ছি হাট বড়, তাই না? তাহলে হাট বড় যখন, তখন এই যে হাটের আগে তার অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এটা হবে গরু ছাগলের বিরাট হাট। তাহলে বিরাট গরু ছাগলের হাট না। আমি কি বুঝাইতে পারছি কনসেপ্টটা তোমাদেরকে? তাহলে লিখতে হবে কি? গরু ছাগলের বিরাট হাট। আবার আমরা বলি যে সুন্দর হাতের লেখা, সুন্দর হাতের লেখা, সুন্দর হাতের লেখা। এখন খেয়াল করে দেখো, আমরা কি লেখাকে সুন্দর বলতেছি নাকি হাতকে সুন্দর বলতেছি? বলতো, আমরা অবশ্যই বুঝাচ্ছি যে কি
হাত সুন্দর নাকি লেখা সুন্দর? তুমি কি হাত দেখো যে আপনার হাতটা একটু দেখি, তাই না? ওই যে ব্যাচেলর পয়েন্টে ওই যে হাবু বলে যে আপনার রান্নার হাতটা একটু দেখি। এখন তুমি কি হাত দেখবা নাকি মানে হাত দেখে সুন্দর বলবা নাকি তুমি লেখা দেখে সুন্দর বলবা? কোনটা? তুমি লেখাকে সুন্দর বলো, তাহলে লেখার আগে কি বসবে? সুন্দর বসবে। তাহলে তোমাকে লিখতে হবে হাতের সুন্দর লেখা, বুঝছো? হাতের সুন্দর লেখা, বুঝছো? ওকে, ভেরি গুড। আচ্ছা, এরকম আরো একটা কনসেপ্ট আছে, যেমন খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ। এখন বলো দুধ খাঁটি না গরু খাঁটি? অবশ্যই গরু খাঁটি এটা বলে নাই, বলছে দুধ খাঁটি। তাহলে বসবে কি বলো? গরুর খাঁটি দুধ। কি হবে বলো? গরুর খাঁটি দুধ। গরুর খাঁটি দুধ, বুঝছো? ওকে, ভেরি গুড। এটা তো আসে যে এইবার দেখো গোপন কথা নাকি, ওই যে বলছি বিশেষণ কাউকে বিশেষায়িত করার জন্য সেখানে প্রত্যয় যুক্ত করা লাগে। গোপন কিন্তু বিশেষ্য, গোপন এটা কিন্তু বিশেষ্য, এটার বিশেষণ হচ্ছে গোপনীয়। গোপনীয়, হ্যাঁ। তাহলে কথাকে বিশেষায়িত করার জন্য বিশেষণ লাগবে, তাহলে হবে গোপনীয় কথা, এটা সঠিক। এগুলো বুঝছো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আজীবন কাজে লাগবে, আজীবন। অ্যাডমিশনের কথা বাদে দিলাম, সারা জীবন কাজে লাগবে, হ্যাঁ, এই ক্লাসটা। আচ্ছা, এবার দেখো এটা কি হবে? মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন নাকি মহারাজ সভা কক্ষে প্রবেশ করলেন? এটা বুঝতে পারছো? মহারাজা কখনো হয় না। আমরা ওই যে ছোটবেলা থেকে আমরা যে কার্টুন টার্টুন দেখে আসছি, তাই না? এখানে বলে কি মহারাজ, কখনো মহারাজা বলছে না, তার মানে এটা সঠিক। সভাগৃহ হয় না, হবে সভা কক্ষ, হ্যাঁ, ওকে। আর করিলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এই করিলেন এটা কিন্তু সাধুরীতির শব্দ, কাছে এটা কিন্তু ভুল। তো সাধুরীতির শব্দটাকে তোমাকে চলিত রীতিতে কনভার্ট করবা। যেমন দেখো, আমি যদি বলি যে তাহারা গান গান, তাহারা গান গান, এটা ভুল। তাহারা হবে না, হবে কি তারা গান গান। তো কাজেই সাধুরীতির শব্দকে চলিত রীতি লিখতে হবে। এখানে আমরা অনেক সময় বলি যে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবো, এটা ভুল। বলতে হবে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিব, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিব। আচ্ছা, এরপর দেখো এখানে বলো তো কোনটা সঠিক? আচ্ছা দেখো, আমার টাকার আবশ্যক নাই, আবশ্যক নাই, আর আমার টাকার আবশ্যকতা নাই। ভেরি গুড। তার মানে কি হবে? আবশ্যকতা হবে, আমার টাকার আবশ্যক হবে না, আমার টাকার আবশ্যকতা নাই। আচ্ছা, এরপর দেখো এইটা বাংলা ভাষাভাষী, এটা ভুল। দেখো আমরা যেখানে বলবো যে বাংলা ভাষী, এটার মানে কি? দেখো একটু খেয়াল করো, বাংলা ভাষী এটার মানে হচ্ছে বাংলায় কথা বলে, তাই না? এখন বাংলা ভাষী এটার মানেই তো বাংলায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে। তাহলে সেখানে ভাষাভাষী শব্দটা ভুল, ভাষাভাষী শব্দটাই ভুল, লিখতে হবে ভাষী। এই ভাষী মানে কি? ভাষায় কথা বলে। তাহলে যেখানে ভাষী শব্দটার ভিতরে কিন্তু ভাষা আছে, ভাষী মানে কি? ভাষায় কথা বলে। তাহলে এখানে বাংলা ভাষাভাষী এটা বলা ভুল, লিখতে হবে বাংলা ভাষী। বাংলা ভাষী মানে বাংলা ভাষায় কথা বলে, বুঝছো? তাহলে বাংলা ভাষাভাষী এটা ভুল। উন্নতশীল দেশ আর হচ্ছে উন্নয়নশীল দেশ। তাহলে এখন কি বলবা? বাংলাদেশ একটা উন্নতশীল দেশ? এটা হয় না, উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কি? উন্নয়নশীল দেশ, ক্রমাগত উন্নয়ন করতেছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কি দেশ? উন্নয়নশীল দেশ। আচ্ছা এইবার বলো, এখানে বলছে ডিপার্টমেন্ট স্টোর, এখানে বলছে ডিপার্টমেন্টাল স্টোর, কি হবে বলো তো? ডিপার্টমেন্ট স্টোর অর ডিপার্টমেন্টাল স্টোর? ডিপার্টমেন্ট স্টোর অর ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে বুঝতে পারতেছো, ডিপার্টমেন্ট মানে তো বিভাগ, অমুক ডিপার্টমেন্ট তমুক ডিপার্টমেন্ট, তার মানে এটা কি হবে? ডিপার্টমেন্টাল স্টোর। হ্যাঁ, তোমরা বিভিন্ন মুদি দোকানে গেলে লিখবা যে ডিপার্টমেন্টাল স্টোর, ওকে। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখানে বলছে পরবর্তীতে, আর একটা হচ্ছে পরবর্তী সময়। এখন প্রায় একেবারে বহুল প্রচলিত একটা শব্দ পরবর্তীতে, আসলে এটা ভুল। কারণ এই পরবর্তী মানে কি বলতো? পরবর্তী মানে হচ্ছে নেক্সট, নেক্সট। এখন পরবর্তীতে আমি আসবো, এই পরবর্তী মানে হচ্ছে নেক্সট। এখন এইটার সাথে পরবর্তীতে আমি আসবো, এটা বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? এটা বলতে আমি বলছি পরবর্তী সময়ে আমি আসবো। তাহলে আমাদেরকে লিখতে হবে পরবর্তী সময়, মানে নেক্সট টাইম। ইংরেজিতে আমরা কি বলি? যে নেক্সট আসবো, আমরা বলি নেক্সট টাইম আসবো। তাহলে নেক্সট টাইম আসবো, তাহলে কি হবে? পরবর্তী সময়ে আসবো, বুঝছো? ভেরি গুড।
আচ্ছা এইবার দেখো, উপরুক্ত এই শব্দটা ভুল, সহজ কথা মনে রাখবো। উপরযুক্ত আমরা সবসময় বলি উপরুক্ত তথ্যের আলোকে, উপরুক্ত নিয়মাবলীর আলোকে। তাহলে এইটা কি হবে বলতো? এটা হচ্ছে উপরযুক্ত। এটা কি বলো? উপরযুক্ত। হ্যাঁ, উপরযুক্ত, উপরে যোগ উক্ত, সন্ধির নিয়মে এটা উপরযুক্ত। আচ্ছা এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এই সর্বশান্ত মানে কি? এই শান্ত মানে কি? ঠান্ডা, শান্ত। ছেলেটি শান্ত হয়ে গেল মানে ছেলেটি ঠান্ডা হয়ে গেল। এখন সর্বশান্ত মানে কি অর্থ দাঁড়ায়? যে সব শান্ত হয়ে গেল, তাই না? সব শান্ত, এটার অর্থ হচ্ছে এটা। সর্বশান্ত মানে কি? সব শান্ত। এই সর্বশান্ত এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সব হারিয়েছে। তাহলে এখন বলো, বন্যায়, হ্যাঁ বন্যায় কৃষকরা সর্বশান্ত হলো, তার মানে কি? কৃষকরা ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেছে, এটা বুঝায় নাকি? কৃষকরা একেবারে নিঃস্ব হয়ে গেছে, এটার মানে হচ্ছে নিঃস্ব। তাহলে কেউ কোনো জিনিস হারিয়েছে, নিঃস্ব হয়ে গেছে, সেই অর্থে আমাদেরকে লিখতে হবে সর্বশান্ত। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ভাই সবগুলো এক স্লাইডে দিলে ভালো হয়। এক স্লাইডে দিলে তো আমি এই যে লিখে লিখে বুঝাইতে পারবো না, তাই না? সেই জন্য আলাদা আলাদা একটা একটা করে কনসেপ্ট আমি আলোচনা করতেছি। আচ্ছা এবার আসো একত্রিত। দেখো যেখানে একত্র বললেই হয়ে যায়, যে আমি বললাম যে ফুলগুলো একত্র করলাম, চালগুলো একত্র করলাম, কলমগুলো একত্র করলাম, সেখানে তুমি এটার সাথে ইত প্রত্যয় যুক্ত করলে এটা হলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, 3 স্টার। তাহলে তুমি এখানে লিখতে হবে কি? একত্র করলাম, একত্র। আর একত্রিত হচ্ছে একত্র যোগ ইত, এই যে ইত প্রত্যয় যুক্ত করা লাগে, লাগবে না এটা। তাহলে একত্রিত এই শব্দটাই ভুল, লিখতে হবে কি? একত্র। একত্রিত এই শব্দটাই ভুল, লিখতে হবে একত্র। আচ্ছা এইবার দেখো এখানে শবদাহ, মরা পোড়া, গরুর গাড়ি, এই 3টে শব্দ সঠিক, মুখস্থ। এই 3টে শব্দ যদি পরিবর্তন হয় তার মানে বুঝতে হবে এটা ভুল। আবার বলছে মুখস্থ, খাতায় লিখে নাও। শবদাহ, এটা দাহ হবে, হ্যাঁ এখানে টাইপিং মিস্টেক আছে। এখন আমি যদি বলি যে শবপোড়া, এটা ভুল, কারণ আমি বলছি 3টে শব্দ মুখস্থ, শবর সাথে সবসময় হবে দাহ। এখন মরা পোড়া এটা সঠিক, কিন্তু আমি যদি বলি মরা দাহ তাহলে এটা ভুল। গরুর গাড়ি এটা সঠিক, কিন্তু আমি যদি বলি যে গরুর শকট, শকট মানে কিন্তু গাড়ি, এটা কিন্তু ভুল। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই 3টে শব্দ মুখস্থ করবা। শবদাহ, মরা পোড়া, গরুর গাড়ি। কি বলছি বলতো? শবদাহ, মরা পোড়া, গরুর গাড়ি। শবদাহ, মরা পোড়া, গরুর গাড়ি। বুঝছো ভাইয়া? জয় আর বিজয়ের ভিতরে আগে মুখস্থ করছিলাম ভাইয়া, জয় আর বিজয়ের ভিতরে একটু বুঝান। জয় আর বিজয় একই রকম অর্থ, জয়ের থেকে বিজয়টা আরো একটু গভীর অর্থ দেয়, বুঝছো? আর একটু সম্প্রসারিত অর্থ দেয়, বুঝছো? ব্যবহারের দিক থেকে যেমন আমরা কিন্তু বলি না যে বাংলাদেশ 1971 সালে জয় লাভ করেছে পাকিস্তানের সাথে, যদি আমরা বিজয় লাভ করেছে, মানে আরেকটু প্রসারিত অর্থ দিতে, বাট দুইটার অর্থই সেম, ব্যবহারের পার্থক্য আর কি। বুঝছো? ওকে। আচ্ছা এইবার দেখো, সাধারণত সিকোয়েন্সটা হচ্ছে আগে সেকেন্ড পার্সন বসে। এটা বাংলায় যদি এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আমি অনেক বই ঘাটাঘাটি করছি, পৃথিবীর কোনো বাংলা বই এখন পর্যন্ত আমি এই নিয়মটা পাই নাই, কোনো রেফারেন্স বইতে আমি পাই নাই। বাট তবু আমাদের ইন্টারমিডিয়েট লাইফে, আমাদের ইন্টারমিডিয়েটে এই ধরনের ফালতু জিনিস আছে যেগুলো আসলে মৌলিক ব্যাকরণে কোথাও এগুলো নাই। এখন ইংলিশে একটা নিয়ম আছে যে পার্সন বসানোর ক্ষেত্রে, তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছো, সাবজেক্ট বা রাইট ফর্ম ভার্ব পড়েছো, যখন সাবজেক্ট, যখন একাধিক সাবজেক্ট যখন থাকে তখন আগে সেকেন্ড পার্সন বসে, তারপর থার্ড পার্সন বসে, এরপর সর্বশেষ ফার্স্ট পার্সন বসে। তো বাংলাতেও একই নিয়মে হবে যে আগে সেকেন্ড পার্সন তুমি, পরে থার্ড পার্সন, এরপর হচ্ছে। এখন এটা যদি পরিবর্তন হয়, যদি বলে যে আমি তুমি সে, তাহলে এটা ভুল। আমি তুমি ও সে, এটা ভুল, বুঝছো? এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। এটা কি বুঝতে পারছো? পৃথিবীর সব বই পড়ে ফেলছেন? পৃথিবীর সব বই পড়ে ফেলে নাই, কিন্তু বাংলায় যত বই আছে, যত রেফারেন্স বই আছে, যেগুলো এখনো বর্তমান পাওয়া যায় মার্কেটে, যেগুলো অ্যাভেলেবেল, সেটা হোক বা মানে তোমার পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে, যে মৌলিক বই যেগুলো আছে সেগুলো আমার পড়া হয়েছে। মৌলিক বই যেগুলো আছে সেগুলো পড়া হয়েছে। আমার এখানে 2টা বুক সেলফ আছে বড় বড়, এই একটা বুক সেলফ, এই একটা বুক সেলফ, যেখানে সবগুলো মৌলিক বই। তুমি এমন কোন মৌলিক বই চাবা যেটা এখানে পাবা না আমার কাছে? আমার কাছে সব রকমের বাংলা বই অ্যাভেলেবেল আছে, মৌলিক বই। মৌলিক বই, বইয়ের তো অভাব নাই, কিন্তু মৌলিক বই যেগুলো, সেগুলো আমার কাছে মোটামুটি সবই আছে, যেখান থেকে যেটা পারছি সংগ্রহ করছি।
ওকে, তাহলে কি হবে বুঝতে পারছো? তাহলে কি সেকেন্ড, থার্ড, ফার্স্ট। হ্যাঁ, আচ্ছা এইবার আসো, এখন একটা শব্দ, বিদেশি শব্দে সবসময় দন্তস বসে আর দন্তন বসে। যেমন আমরা বলি স্টোর, এটা বিদেশি শব্দ, এখানে দন্তস বসবে, মূর্ধন্য স দিলে ভুল হবে। হ্যাঁ, যেমন আমরা বলি যে স্টেশন, এটা বিদেশি শব্দ, দন্তস বসবে। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য স বসে না, এটা হারাম, একদম হারাম। আর বিদেশি শব্দে কোনো সময় মূর্ধন্য বসে না, এটা হারাম। যেমন আমরা যদি বলি হর্ন, কখনোই বসবে না, এটা হারাম। কর্নেল, মূর্ধন্য বসবে না, দন্তন্য বসবে, এটা ভুল, কারণ এখানে মূর্ধন্য বসছে, বুঝছো? তাহলে বিদেশি কেরানি, খুব গুরুত্বপূর্ণ, কেরানি বিদেশি শব্দ, দন্তন্য বসবে। হ্যাঁ, ডক্টর শহীদুল্লাহ স্যারের বই আছে, কি বলে, মানে এমন একটা বই নেই যেটা আমার কাছে নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে তোমার সুকুমার সেন, তারপর হচ্ছে গোপাল হালদার, এদের মানে এমন কোনো বই নেই যেটা আমার কাছে নাই, এমন একটা বই নাই। তারপর হচ্ছে আব্দুল হাই স্যার, সব বই আছে। ওকে, এরপর হচ্ছে আহমদ শরীফ, হুমায়ুন আজাদ। ওকে, আমি কি বুঝাইতে পারছি বলো? ওকে, তাহলে বিদেশি শব্দের বানানে কি বসে? দন্তস বসে, এরপর হচ্ছে কি বসে? দন্তন বসে। হ্যাঁ, আচ্ছা এইবার আসো দেখো, এবার এখানে এই কনসেপ্ট আমি তোমাদেরকে একটু পড়াই। দুইটা বহুবচন কখনোই একসাথে বসে না, এটা আমি তোমাদেরকে বুঝে বুঝে পড়াই, তাহলে তোমরা আরো ভালো বুঝবে। একটু ভালো করে বুঝো। যেমন আমি যদি বলি সব ছাত্র, এটা ঠিক আছে, সব ছাত্র। আচ্ছা, সব ছাত্র এই শব্দটা বহুবচন না? এখন এইটার সাথে আবার বহুবচনে রা যুক্ত করলে এটা ভুল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? যেমন খেয়াল করো, আমি যদি বলি যে দেখো, আমি যদি বলি যে বিভিন্ন বিষয় সমূহ, এখন বিভিন্ন বিষয় মানে কি একটা বিষয় না অনেকগুলো বিষয়, বুঝতে পারছো? সেটা বহুবচন। এখন এটার সাথে আবার যদি সমূহ যুক্ত করো, এটা ভুল। কথা কি বুঝছো? দেখো, আমি যদি বলি যে যাবতীয় তথ্য বা যাবতীয় তথ্য, তার মানে কি একটা তথ্য? অনেক তথ্য। এখন এটাকে আমি যদি আবার বহুবচন করি, যদি বলি যে যাবতীয় তথ্যাদি, তথ্যাদি মানে কিন্তু আবার অনেক তথ্য, তাহলে এইটা ভুল। যদি বলি যে, খেয়াল করো, যদি বলি যে সকল আলেম গণ, সকল আলেম, এটা বহুবচন, এর সাথে আবার বহুবচনে গণ যুক্ত করতে এটা ভুল। আমরা বলি ছাত্রগণ, শিক্ষকগণ, তার মানে অনেককে বোঝায়। তো এই কনসেপ্ট গুলো হচ্ছে যখন একটা শব্দ বহুবচন, সেটার সাথে আবার বহুবচন ব্যবহার করা যাবে না, এটা ভুল। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো ভাইয়া। ভাই ব্যাস বাক্য কি হবে সেটা সমাসের ক্লাসে শিখবো। হ্যাঁ, এখন আপাতত বানানটা বুঝো। ভাই আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে, ভেরি গুড। ওকে, এখানে এই জিনিসগুলো দেওয়া আছে। এরপর দেখো, যদি কোনো শব্দের সাথে তা প্রত্যয় যোগে কিছু কিছু শব্দ ভুল, যেমন অপকর্ষতা, এটা ভুল। তা প্রত্যয় যুক্ত হলে অনেকগুলো শব্দ ভুল হয়। অপকর্ষ এটা সঠিক। অপ্রতুলতা এটা ভুল, লিখতে হবে অপ্রতুল, তাহলে তা প্রত্যয় যুক্ত শব্দগুলো ভুল। মৌনতা খুবই গুরুত্বপূর্ণ, মৌনতা লেখা যাবে না, লিখতে হবে মৌন। আবার বলছি, মৌনতা ভুল শব্দ, লিখতে হবে মৌন। উৎকর্ষতা ভুল শব্দ, লিখতে হবে উৎকর্ষ, কিংবা উৎকৃষ্টতা, ঠিক আছে, এগুলো ভুল। বিশেষ করে মনে রাখবা যে অপ্রতুলতা, মৌনতা, উৎকর্ষতা এগুলো ভুল, এগুলো তা প্রত্যয় যোগ ভুল, একটু পরে আসবে। অনেকগুলো শব্দ আছে যেগুলোর সাথে জফলা আছে, জফলা থাকলে তা প্রত্যয় যুক্ত হলে সেগুলো ভুল হয়। তাহলে জফলার সাথে তা প্রত্যয় যুক্ত হলে এই শব্দগুলো ভুল হয়। যেমন আমি তোমাদেরকে কিছু শব্দ বলি, এখানে অনেকগুলো আছে, এটা স্লাইড তোমরা পেয়ে যাবা। যেমন দেখো ঐক্যতা, এই যে দেখো জফলা আছে, আবার তা প্রত্যয় যুক্ত হয়েছে, ভুল। এই জন্য লিখতে হবে হয় ঐক্য, না হলে একতা। এরকম খেয়াল করে দেখো, এরকম আরো আছে। যেমন দেখো দৈন্যতা, এই যে দেখো জফলা আছে, এখন জফলা আছে, আবার দেখো তা, এটা ভুল। এই জন্য লিখতে হবে হয় দৈন্য, না হলে লিখতে হবে দীনতা, বুঝছো? এরকম খেয়াল করে দেখো, এই যে দারিদ্রতা, আবার বলছি দারিদ্রতা, এই শব্দটাই ভুল। তোমাকে লিখতে হবে দরিদ্রতা অথবা লিখতে হবে দারিদ্র। অর্থাৎ মনে রাখবা, যখন আকার আসে তখন জফলা বসে। যেমন দারিদ্র, দেখো আকার আসে দা রিদ র, দেখছো আকার আসে তো জফলা বসাবা। কিন্তু যদি তা প্রত্যয় যুক্ত করো তাহলে আবার আকার বসাবা না, তখন লিখতে হবে দরিদ্র। তাহলে এই দুটো শব্দ মুখস্থ করবা, দারিদ্রতা, দরিদ্র, দারিদ্রতা, দরিদ্র। একটু লিখে নাও, খাতায় নোট করো। এটা আমাদের টেস্ট পরীক্ষা আসলে, এটা খুবই কমন। হ্যাঁ,
এরপর দেখো যে সাক্ষ্যতা, সক্ষতা, এই যে দেখো যফল আছে তা, এই জন্য লিখতে হবে সক্ষ। বাহুল্যতা না, লিখতে হবে বাহুল্য। আমি কি বুঝাইতে পারছি? বুঝছো? ওকে ওকে, এই স্লাইড থেকে দুইটা আসছে, একজন বলছে আমাদের ইয়েতে। দিনে দুপুরে ডাকাতি, এটা কি ভাই? এটা পুরো বাক্যটা বলো না। ওকে, এরপর আসো আমরা একটু বোর্ড প্রশ্নে যাই। এবার দেখো আমরা একটু বোর্ড প্রশ্নে যাই। ওকে, তো দেখো এটা আসছে সিলেট বোর্ড 2023। এখন তোমরা একটু ভুলগুলো বের করো, দেখো শুদ্ধ করে লেখার জন্য চেষ্টা করো। সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়, এটা আমরা পড়ছি। দৈন্যতা, এটা একটা আগে আমরা পড়ছি। 10 চক্রে ঈশ্বর ভূত, এটা কি হলো? এটা কি বাক্যটা কি ঠিক আছে? ভুল। দেখো শুধুমাত্র এটা আমরা পড়ছি, তার কথায় প্রমাণ হলো, এটা আমরা পড়ছি। তিনি সস্ত্রীক, এটা আমরা পড়ছি। রিমা ভয়ঙ্কর মেধাবী, করোনাকালীন সময়, এটা আমরা পড়ছি। পরবর্তীতে এটা আমরা পড়ছি। দেখো সবগুলো, অর্থাৎ দুইটা আছে যেগুলো আমরা পড়ি নাই। একটা হচ্ছে এই যে কি জানি 10 চক্রে ঈশ্বরভূত, এটা, আর হচ্ছে রিমা ভয়ঙ্কর মেধাবী। বাকি সবগুলো দেখো তোমাকে যে কোনো 5টা কারেকশন মানে কারেক্ট করতে হয়। তো একটু বলো তো, এগুলো সলভ করো তো। কথা কি বুঝাইতে পারছি? দ্রুত দ্রুত। ওকে, ওকে, তো আমি একটু দেখাই তোমাদেরকে। সকল ছাত্রগণ, এটা ভুল, কারণ সকল আর গণ একসাথে বসে না। তুমি লিখবা সকল ছাত্র, অথবা লিখতে হবে ছাত্রগণ, যেটাই লিখো। দৈন্যতা প্রশংসনীয়, এটা ভুল, লিখতে হবে দীনতা অথবা দৈন্য। হ্যাঁ, দীনতা। 10 চক্রে ঈশ্বরভূত, এটা একটা প্রবাদ, এটা এই প্রবাদটা ঈশ্বরভূত না, 10 চক্রে ভগবান ভূত। শুধুমাত্র হবে না, শুধু কথায় কাজ হবে না, তার কথায় প্রমাণ হলো না, হবে প্রমাণিত হলো। তিনি সস্ত্রীক এসেছেন, তার মানে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই সমান হচ্ছে নিজ, তাহলে তিনি সস্ত্রীক মানে কি? নিজ স্ত্রী। তাহলে দেখবা যে তিনি সস্ত্রীক সহ এসেছেন, এটা লিখলে হবে, মানে তিনি নিজ স্ত্রী সহ এসেছেন। অথবা তুমি এটা লিখবা যে তিনি সস্ত্রীক এসেছেন, মানে তিনি স্ত্রী সহ এসেছেন। ভয়ঙ্কর মেধাবী, এরা ভয়ঙ্কর হয় নেগেটিভ, সে ভয়ঙ্কর ডাকাত, সে ভয়ঙ্কর চোর। পজিটিভ শব্দ কখনোই ভয়ঙ্কর হয় না, ভীষণ হয়। রিমা ভীষণ মেধাবী। করোনাকালীন সময় হবে না, হবে করোনাকালীন আমরা কোথাও যাইনি। পরবর্তীতে হবে না, হবে পরবর্তীকালে। এবার দেখো, সকল ছাত্র পাঠে অমনোযোগী নয়, দৈন্য বা দীনতা প্রশংসনীয় নয়, 10 চক্র ভগবান বুধ, শুধু কথাই কাজ হবে না, তার কথা প্রমাণিত হলো। তিনি সস্ত্রীক এসেছেন, রিমা খুব মেধাবী, করোনাকালীন আমরা কোথাও যাইনি, পরবর্তী সময় এই বিষয়ে কথা বলা হবে। তাহলে বলো তো, সিলেট বোর্ড 2023 প্রশ্নটা কি বুঝতে পারছো? তো তোমরা এইবার আসো আমরা একটু ময়মনসিংহ বোর্ড 2023 সলভ করি। এখন তোমরা জাস্ট ভুলগুলো শুদ্ধ করে দাও, মানে পুরো বাক্য লেখা লাগবে না, তোমরা জাস্ট ভুলগুলো শুদ্ধ করে দাও। এক্সামে কি ফুল সেন্টেন্স লেখা লাগবে? অবশ্যই ফুল সেন্টেন্স লেখা লাগবে। ফুল সেন্টেন্স না লিখলে কেটে দিবে। আমি আবার বলছি, অবশ্যই অবশ্যই ফুল সেন্টেন্স লেখা লাগবে। এই যে দেখো আগের প্রশ্নটা দেখো, এরকম যেভাবে লিখছি, তুমি জাস্ট এই যে ক খ দিয়ে এভাবে শুদ্ধ পুরো বাক্য লেখা লাগবে। পুরো বাক্য না লিখলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, আবশ্যকীয় বিছানাপত্র নিয়ে আসবেন। হ্যাঁ, এখন এটা তো বুঝতে পারতেছে এখানে কি সমস্যা। আমার এই কাজে মনোযোগিতা নেই, এটা আমার, হ্যাঁ আমার, এটা আমার হবে, এখানে একটু টাইপিং মিস্টেক। আমার এই কাজে মনোযোগিতা নাই, এটা কতটুকু ঠিক? এরপর তোমাদের বানানের ক্লাস নিলে তোমরা এটা পারার কথা। আমি গীতাঞ্জলি লিখে পড়েছি,
তারপর হচ্ছে তোমার দ্বারা এই কাজ, তোমরা যদি বানানের ক্লাস যদি করো, বানানের ক্লাস তোমাদের হয়েছে কিনা আমি জানি না, দ্বারা আমি একটু সার্চ দিই। হওয়ার কথা, বানানের ক্লাস হওয়ার কথা, হ্যাঁ বানানের ক্লাস হয়েছে। এই যে বানানের ক্লাসে গীতাঞ্জলি, তারপর হচ্ছে এই যে মনোযোগিতা, এগুলো আমরা পড়েছি। হ্যাঁ নিশ্চয়ই তোমরা যারা ক্লাস করেছো তাদের জানা আছে। আচ্ছা এখন তোমার দ্বারা অপমান হয়েছে, এটা আমরা পড়েছি। গণিত শাস্ত্র সকলের নিকট নিরস, এখানে বুঝতে পারতেছো যে এখানে সমস্যা আছে। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন, এটা আমরা পড়েছি। তাহারা বাড়ি যাচ্ছেন, এখানে কি প্রবলেম বুঝতে পারতেছো, আমরা ক্লাসে পড়েছি। যাবতীয় লোক সময়, এটা আমরা ক্লাসে পড়েছি। আচ্ছা এখন আসো দেখো, প্রথমত মনোযোগিতা আমরা জানি যে তা প্রত্যয় যুক্ত হলে দীর্ঘিকার রস্বীকার হয়ে যায়। বানানের ক্লাসে এই উদাহরণগুলো আমি দিছি, বিলাসী থেকে বিলাসিতা, বিলাসী থেকে রসিকা। তাহলে মনোযোগিতা কি হবে বলো, মনোযোগিতা, এই যে তা যুক্ত হওয়ার কারণে দীর্ঘিকার রস্বীকার হয়ে গেছে। হ্যাঁ গীতাঞ্জলি, অঞ্জলি প্রত্যয় যুক্ত হলে রস্বীকার হয়, তাহলে গীতাঞ্জলি তো রস্বীকার হবে। অপমান হবে না, হবে কি অপমানিত। নিরস বানান কি হবে বলো, নিরস, দীর্ঘিকার হবে নিরস। গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নয়, বা সকলের নিকট নিরস না। তো এখানে কি হবে, তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, এটা হবে। তাহারা হবে না, হবে তারা বাড়ি যাচ্ছে। তাহারা সাধুরীতির শব্দ। যাবতীয় লোকসমূহ হবে না, লোকসমূহ সবাই উপস্থিত, বা যাবতীয় লোক সবাই উপস্থিত। আমরা একটু দেখি যে আবশ্যক বিছনাপত্র নিয়ে আসবেন। আমার এ কাজে মনোযোগিতা নেই বা মনোযোগ নেই, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি দুঃখিত, আমি মনোযোগিতা বানানটা বলছি, এখানে আসলে মনোযোগিতাই হবে না, কারণ আমার এই কাজে মনোযোগিতা নাই। মনোযোগিতা বানানটা এমনিতে এখানে ভুল আছে, তারপরেও তুমি যদি শুদ্ধ করে লিখো তাও হবে না, কারণ মনোযোগিতা, আমার এই কাজে মনোযোগিতা নাই, এটা আমরা বলি নাকি বলি আমার এই কাজে মনোযোগ নাই। ওকে আচ্ছা, তারপর খেয়াল করে দেখো অপমানিত হয়েছি, এখানে অপমানিত, এটাতে দন্তন হবে, এখানে একটু টাইপিং ভুল আছে, বাকি সবকিছু ঠিক আছে। হ্যাঁ তাহলে বলো তো, ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্নটা কি তোমরা কি বুঝতে পারছো? ভাইয়া 3 থেকে 4 ইয়ারের বোর্ড প্রশ্ন করলে কি হবে? তুমি 4 না 5 বছরের শুধু বোর্ড প্রশ্ন সলভ করলে দেখবা যে সবগুলো কমন। শুধু 5 বছরে, যেমন তুমি দেখো আমি এখানে যা পড়াইছি সবগুলো দেখো বোর্ডে আসতেছে, যা পড়াইছি সব বোর্ডে আসতেছে। হ্যাঁ ওকে 10-এ 10, ভেরি গুড। আচ্ছা এইবার চলো রাজশাহী বোর্ড 2023। হ্যাঁ এখন দেখো রাজশাহী বোর্ড 2023, এখানে বলছে পাখিরা, সব পাখিরা নির্বাধে না। এখানে বুঝতে পারতেছে, এটা আমরা পড়াইছি একটু আগে। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি বের করো। পরীক্ষা চলাকালীন সময়, এটা আমরা পড়েছি। হ্যাঁ এবারে বন্যায় লোকটি সর্বশান্ত হল, এটা আমরা ক্লাসে পড়েছি। তিনি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আচ্ছা এখানে কি ঝামেলা, এটা বের করো, যদি এটা আমরা পড়ি নাই। অপরাহ্ন, এটা এটা দেখো অপরাহ্ন শব্দটি অনেকেই ভুল লেখে, এখন এখানে ভুল লিখতে গিয়ে ভুল করে ফেলছে। মাতাহীন, এটা তো আমরা পড়ে আসছি। সৌজন্যতা, এটা আমরা পড়ে আসছি। এই যে জফলা থাকলে তা, আমি তুমি সেইটা আমরা পড়ে আসছি, যে এখানে সিকোয়েন্সে ভুল আছে। তো বলো সলভ করো। হুমায়রা জাহান, কবিতা পড়ান এখন। না আমি পড়াবো না, তুই যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকবি ততক্ষণ পর্যন্ত আমি পড়াবো না। ওরা তোমরা ক্লাস থেকে বাইর করো। হুমায়রা জাহান, আমি কিন্তু সিরিয়াস যে আমি পড়াবো না, কবিতা আমি পড়াবো না। আমি সিরিয়াস যে আমি কবিতা পড়াবো না, আমি এখন ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। আমি এখন ক্লাস শেষ করে দিব, তোমরা ওরা ক্লাস থেকে বাইর করো, নাহলে আমি আমার ক্লাস এখন শেষ করে দেবো এই বোর্ডের প্রশ্নটা সলভ করে। তো দেখো সব পাখিরা, এটা কিন্তু ভুল, সব পাখি। আমি কিন্তু সিরিয়াস, আমি বলছি কিন্তু আমি কিন্তু ক্লাস করবো না, তোমরা ওরা ক্লাস থেকে বাইর করে দাও, বুঝছো। আর নাহলে আমি একজনকে অ্যাডমিন বানাই দিচ্ছি, তুমি নিজ হাতে ওকে গ্রুপ থেকে ব্যান করে দাও, বুঝছো। আচ্ছা তাহলে দেখো এটা হবে সব পাখি, কিংবা লিখবা পাখিরা। তো এগুলো সবই পারবা। এই যে দেখো পাখিরা, পরীক্ষা চলাকালীন ভেতর প্রবেশ, এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। তিনি বক্তব্য দীর্ঘ করবেন না, এটা হবে দীর্ঘায়িত হবে না। হ্যাঁ তিনি বক্তব্য আর দীর্ঘ করবেন না, মানে বড় করবেন না। অপরাহ্ন বানানে মূর্ধন্য বসে, সাধারণত যেখানে র থাকে সেখানে মূর্ধন্য বসে, আর মূর্ধন্য সবসময় নিচে বসে। হ্যাঁ আচ্ছা এরপর দেখো মাতৃহীন শিশু, তারপর হচ্ছে তার সৌজন্য মুগ্ধ হয়েছি, তারপর হচ্ছে কি আমি তুমি ও সে আজ মেলায় যাব, ঠিক আছে। তাহলে এটা কি হবে, তুমি সে ও আমি আজ মেলায় যাব। ওকে বুঝছো। আমি কি বুঝাইতে পারছি? ওকে
ওকে, ভেরি গুড। তো আজকের মতো আমরা ক্লাস তাহলে এখানেই শেষ করে দিই। তোমরা সবাই যে মেয়েটা আছে ও যে কমেন্ট করছে তার সাথে তোমরা বুঝে নিও, ঠিক আছে? তার কারণে আজকে ক্লাস আমরা আর বড় করলাম না। বুঝছো? ওকে ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু বলো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো আমরা মোটামুটি আমার ক্লাস করলেই দেখবে যে এখানে 5-এ 5 পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তোমরা সবাই যেহেতু বলতেছো যে কবিতা পড়ান, না পড়াই তো আসলে উপায় নাই। এই যে সবাই বলছে ভাইয়া পড়ান পড়ান, হ্যাঁ আসলে অনেকদিন হয়েছে কেউ আমাকে বুঝছে তেলাই না, হ্যাঁ তো জন্য ভাবলাম যে একটু দেখি কেমন জানি লাগতেছে, বুঝছো? ভাবলাম যে একটু দেখি এই যে সবাই হয়েছে হয়েছে অনেক হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ আমি কবিতার ক্লাস নিচ্ছি, সমস্যা নেই, নিচ্ছি, সমস্যা নেই। মাঝে মধ্যে এরকম রিকোয়েস্ট করবে যে ভাইয়া পড়ান, হ্যাঁ তাহলে ভালো লাগে, নিচ থেকে এসে কি পড়াইতে মন চাই বলো? ওকে, তো চলো আমাদের পাঠ্য বইতে সবচেয়ে বড় একটা কবিতা, এবং এই কবিতাটা আমরা পড়বো। হ্যাঁ, এখন এইটার নাম হচ্ছে লিখেছেন আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, ঠিক আছে? এরপর হচ্ছে কি, তার জন্ম তারিখ হচ্ছে 1934 সাল 8 ফেব্রুয়ারি। এখানে অনেকগুলো জিনিস আছে। তিনি ইংরেজি সাহিত্যে BA MA করেছেন। তারপর হচ্ছে সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কোমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো হচ্ছে তার সাহিত্যকর্ম, এগুলো তোমরা পড়ে নিও। তার অবদান এগুলো অনেক কিছু আছে। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাতে আমরা পড়া শুরু করি। তো খুব ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দেওয়া আছে, তোমরা ক্লাসের পরে তোমরা হচ্ছে এই কবিতাটা পেয়ে যাবে। তো এখানে প্রথমত পরীক্ষাতে প্রশ্ন আসে যে কিংবদন্তি শব্দের অর্থ কি। কিংবদন্তি শব্দের অর্থ আমাদের পরীক্ষাতে তোমরা দেখবা যে জনশ্রুতি, এই শব্দটা আছে কিনা। জনশ্রুতি, জনশ্রুতি, হ্যাঁ জনশ্রুতি, জনশ্রুতি এটা। তো আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিংবদন্তি বলতে বুঝাচ্ছেন কবি তার পূর্বপুরুষদেরকে এখানে ইন্ডিকেট করেছেন। কবির পূর্বপুরুষরা তারা কবিতার কথা বলতেন, হ্যাঁ তারা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তারা চাষাবাদ করার কথা বলতেন, তারা পরিশ্রমী মানুষ ছিল, তারা স্বাধীনতা অর্জনের জন্য সচেষ্ট ছিল। তো কবি সেই সব তার পূর্বপুরুষদেরকে কবি কি করেছেন, স্মরণ করেছেন। বুঝতে পেরেছ? তো আমরা এই কবিতাটা একটু ভালো করে পড়ি, এবং তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে ভালো করে পড়বা। আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরো কবিতাটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, আমি কি শুরু করব? আমি কি শুরু করব? ওকে, ভেরি গুড। এবার দেখো আমরা একটু চলে যাই। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষ মানে কি? পূর্বপুরুষ মানে হচ্ছে কি, দাদা, বাপ, দাদা, দাদার বাপ, দাদার দাদা, দাদার নানা, দাদার পূর্বপুরুষের কথা বলছে। তার করতলে, করতল মানে হচ্ছে হাতে, তার হাতে পলিমাটির সৌরভ ছিল। তার মানে বুঝতে পারতেছো কবির পূর্বপুরুষ কি ছিলেন? কৃষক ছিলেন। এই লাইনটা দ্বারা আমরা বুঝি কবির পূর্বপুরুষ কৃষক ছিলেন। কারণ কৃষকের হাত থেকে কি আসে? কৃষকের হাত থেকে কি আসে? মাটির গন্ধ আসে, তাই না? আচ্ছা, এরপর দেখো তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবার মতো ক্ষত বলতে এখানে কি বুঝেছে? যে রক্ত জব যেমন লাল, তার পিঠে তিনি খুবই পরিশ্রমী মানুষ ছিলেন, তারা চাষাবাদ করতেন, পরিশ্রমী মানুষ ছিলেন, তার পূর্বপুরুষের পিঠ এরকম লাল বর্ণ হয়ে থাকতো। অর্থাৎ তারা কি ছিলেন? কৃষক ছিলেন, পরিশ্রমী মানুষ ছিলেন। এই জন্য রক্ত জবার সাথে তাদের যে ক্ষত সেটাকে কি করেছেন? তুলনা করেছেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। কবির পূর্বপুরুষ অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অর্থাৎ এমন পাহাড়ের কথা বলতেন যেই পাহাড়টা অতিক্রম করা যায়। অর্থাৎ কবির পূর্বপুরুষরা, এই লাইনটা তারা বোঝাচ্ছে কবির পূর্বপুরুষরা অনন্ত জলিলের মতো অসম্ভবকে সম্ভব করার কথা বলতেন। কথা কি বুঝতে পারছো? মানে অসম্ভব জিনিস, কষ্টের জিনিসকে, অসাধ্য জিনিসকে সাধ্য করতে কবির পূর্বপুরুষরা অনন্ত জলিলের মতো অসম্ভবকে সম্ভব করতে। অরণ্য ও সাপদের কথা বলতেন। অরণ্য মানে কি বুঝতে পেরেছো? অরণ্য মানে হচ্ছে বন, সাপদ মানে হচ্ছে বনের হিংস্র জীবজন্তু, অর্থাৎ বনের হিংস্র জীবজন্তুর সাথে বসবাস করার যে একটা হিম্মত, সেটার কথা বলতেন। এখানে দেখো বলছে যে পূর্বপুরুষ গহীন অরণ্যে বসবাস করতেন এবং হিংস্র মাংসাশী পশুদের সম্মুখীন হয়েছে। এই লাইনটা দ্বারা তাদের সাহসকে বোঝানো হচ্ছে। কবির পূর্বপুরুষের কি সাহস। পতিত জমি আবাদের কথা বলতেন। পরে আছে এমন জমি বলতেন যে এই জমিটা আবাদ করার জন্য, মানে এই জমিতে চাষাবাদ করার জন্য বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, অর্থাৎ তিনি তার পূর্বপুরুষের মুখে
এখানে কবি এবং কবিতার কথা বলতেন। এই কবি এবং কবিতা বলতে বোঝানো হচ্ছে পুরনো ঐতিহ্যের কথা বলতেন। পুরনো যেসব ঐতিহ্য ছিল সেগুলোর কথা তারা কি করতেন, বলতেন। আমি কি বুঝাইতে পারছি বলতো? তাহলে এই কবিতার আমি কি এই প্রথম প্যারাটা কি তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে প্রথম প্যারার মধ্যে আমরা দেখতে পেয়েছি কবির পূর্বপুরুষ তারা পরিশ্রমী মানুষ ছিলেন, কবির পূর্বপুরুষ কৃষক ছিলেন, তারা গহীন জঙ্গলে বসবাস করতেন এবং বিভিন্ন হিংস্র জীব জন্তু সম্মুখীন হয়েছেন, তাদের সেই সাহসিকতার কথা বলেছেন এবং তারা পতিত জমি আবাদের কথা বলেছেন। কথা কি বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার ভাইয়া? বলো তো ক্লিয়ার? ওকে, পরের প্যারাতে যাই। এরপর খেয়াল করো, এরপর বলছে জিহ্বায় উচ্চারিত, এটা তোমরা অনেকে বলো জিহ্বা, এটা কিন্তু জিহ্বা না, এটা হচ্ছে কি জিহ্বা, জিহ্বা, বুঝছো? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, অর্থাৎ কবিতা বলতে লেখক বুঝান আমাদের মুখ থেকে, আমাদের জিহ্বা থেকে যতগুলো সত্য শব্দ, মিথ্যা কথা না, সত্য শব্দ উচ্চারিত হবে প্রত্যেকটি হচ্ছে কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কবিতা, এখানে কবিতার অনেকগুলো ডাইমেনশন আছে, এক এক সময় কবিতা দ্বারা এক এক জিনিসকে বুঝেছে, তবে সব ইতিবাচক, পজিটিভ। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। তুমি খুব কষ্ট করে একটা জমিতে চাষাবাদ করছো, ধান চাষ করছো, সেখান থেকে তুমি ধান পেলা, এটাকে লেখক বলছে এটা হচ্ছে কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, এতে দ্বারা আবার বোঝাচ্ছে যে কবিতা শুনতে জানে না এটা মানে নেগেটিভ, অর্থাৎ যে সত্য বিরোধী, যে পরিশ্রমী নয়, সে ঝড়ের আর্তনাদ শুনবে। ঝড়ের আর্তনাদ মানে হচ্ছে কি, ভয়ঙ্কর ঝড় আসতেছে, অর্থাৎ তার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে। যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যে সত্য বিরোধী, তার জন্য ভয়ঙ্কর কি বিপদ অপেক্ষা করতেছে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আমাদের চারপাশে যে কি সুন্দর দিগন্ত, তুমি যদি বাইর হও, গ্রামের দিকে যদি যাও, শহরের কথা বলে না, গ্রামের দিকে যদি যাও দেখবে কি সুন্দর পথ ঘাট। এই যে প্রকৃতিটাকে যে উপভোগ করা, সেই উপভোগ করা থেকে তারা কি হবে, বঞ্চিত হবে। আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, আমরা টাকা খরচ করে থাইল্যান্ড যাই, আমরা টাকা খরচ করে ইংল্যান্ড যাই, আমরা টাকা খরচ করে মালদ্বীপ যাই ঘুরতে, তাই না, ফিরতে। আমারও টার্গেট আছে, আমি আমার কথাও বলি, আমি বিয়ে করার পর বউ নিয়ে প্রথমে হয় থাইল্যান্ড যাবো, না হলে হচ্ছে মালদ্বীপ যাবো, বুঝছো, বিয়ে করার পর। আমরা যাই, কিন্তু আমরা আমাদের গ্রামগঞ্জে কত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলোতে আমরা ঘুরি না। আমাদের দেশে কিন্তু অনেক জায়গা আছে যেগুলো বাইরের মানে খুব পর্যটন এরিয়াগুলোর থেকে আমাদের দেশের প্রত্যেকটা জেলায় অনেক সুন্দর সুন্দর দেখবে যে জায়গা আছে ঘুরার মতো। তো এখন তো বলছে যে এই যে দিগন্তের অধিকার থেকে, এই যে চারদিকে যে সুন্দর যে দিগন্ত, এইটার ফিল নেওয়া থেকে সে কি হবে, বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে অজন্ম কৃতদাস থেকে যাবে, মানে সে আজীবন কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম, সে আজীবন গোলাম থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। তাহলে লেখক এমন একটা সত্যের কথা বলছেন যেটা উচ্চারিত স্বপ্নের মতো, যেমন মনের অপূর্ণ আশার কথা বলেছেন। এই লাইনটা দ্বারা বুঝাচ্ছে কি, কবি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছেন, অর্থাৎ কবির মনের অপূর্ণ যে আশা সেটার কথা কবি এখানে বলেছেন। আমি কি বুঝতে পেরেছি? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার আসো খেয়াল করো, এরপর বলছে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছে। উনুন মানে হচ্ছে চুলা। তাহলে কবি কেমন জানালার কথা বলছেন, অর্থাৎ এমন একটা জানালার কথা বলছেন, উজ্জ্বল জানালা। উনুন মানে হচ্ছে আগুন। আগুনে তোমরা যারা দা বটি এগুলো দোকান বানানো, কামারের দোকানে তোমরা যারা গেছো তারা দেখবে যে এগুলোকে এমন ভাবে এগুলোকে আগুনে পড়ে যে এগুলো একেবারে লাল হয়ে যায়। তো কবি এরকম একটা জানালার কথা বলছেন, এই জানালাটা কি হবে, লাল রঙের, এরকম উজ্জ্বল হবে, আগুনে পোড়ালে যেমন হয় এরকম। এমন একটা জানালার কথা বলছেন। এখন কবি এমন জানালার কথা কেন বলছেন? মুক্ত জীবন, এই জানালা হচ্ছে মুক্ত জীবন, মুক্ত জীবনের কথা কবি বলেছেন। আমি মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে তাকেও ভাসিয়ে রাখে। তুমি সাঁতার জানলে তুমি নদীতে ভেসে থাকতে পারবা, মানে ভেসে থাকতে বলতে তুমি নদীতে থাকতে পারবা। আর তুমি যদি সাঁতার না জানো মরে যাবা, ডুবে যাবা। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে জানে না। মানুষ কত কিছুর সঙ্গে খেলা করে, কিন্তু মানুষ কি মাছের সঙ্গে খেলা করতে পারে? আসলে এখানে মাছের সঙ্গে খেলা করতে বলতে লেখক বুঝাচ্ছে এই যে একটা ক্ষুদ্র প্রাণী তার সাথে মিশে যাওয়া, সেই জিনিসটা সে পারবে না। অর্থাৎ সর্বশ্রেণীর জীবের সাথে, মানুষের সাথে সে মিশতে পারবে না, তার সাথে একটা দূরত্ব, একটা ডিস্টেন্স তৈরি হবে। ঠিক আছে? এরপর হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে যাবে না। ছোটবেলা মায়ের কোলে শুয়ে মা আমাদেরকে গল্প শুনাইতো না, এক বনে একটা বাঘ ছিল, এক দেশে একটা রাজা ছিল, এক দেশে এক বনে একটা সিংহ ছিল। এই যে সেই অনুভূতি, এটা কিন্তু এখন আমরা মিস করি। তো এই যে সেই অনুভূতি
থেকে সে কি হবে, বঞ্চিত হবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ মানে কি? অর্থাৎ আমি আমার ছেলেকে, মা তার ছেলেকে ভালোবাসে, মা তার ছেলেকে স্নেহ করে, কিন্তু সেই স্নেহটা বিচলিত, চিন্তাযুক্ত। অনেক সময় হয় না যে মেয়ে যাচ্ছে কলেজে কিন্তু মা খুব চিন্তা আছে, মেয়েকে মা খুব ভালোবাসে কিন্তু মা খুব চিন্তে, মেয়ে কি আসলে কলেজে যাচ্ছে নাকি মেয়ে এক্সট্রা কলেজে যাচ্ছে। এই যেটাকে বলো, এটা হচ্ছে বিচলিত চিন্তা। ছেলে যাচ্ছে ঢাকা শহরে পড়াশোনা করে, মা চিন্তা আছে ছেলে কি আসলেই কলেজে যায় নাকি ছেলে পার্কে যায়। এই যে বিচলিত স্নেহ। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছে, এখানে মূলত আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা ইঙ্গিত করছে যে অনেক গর্ভবতী বোন মারা গেছে। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। তাহলে ভালোবাসা দিলে মা মরে যায় কিভাবে? অর্থাৎ দেশকে ভালোবেসে, দেশকে ভালোবাসা দিয়ে যুদ্ধে চলে গেল, এদিকে অনাহারে না খেয়ে নিজের মা কি হলো, মৃত্যুবরণ করলো। সেটাকেই বলছে ভালোবাসা দিলে মা মরে যায়। যুদ্ধ আসে ভালোবেসে। এবার লেখক বলতে যে যুদ্ধ আসলে আসে কি, ভালোবেসে যুদ্ধ আসে। অর্থাৎ যুদ্ধটা আসে ভালোবেসে। যুদ্ধ যদি ভালোবেসে না আসতো তাহলে আমরা জীবনও স্বাধীন হতে পারতাম না। তার মানে যুদ্ধটা আমাদের জন্য ছিল কি, ইতিবাচক। মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। অর্থাৎ তুমি যদি কবিতা শুনতে জানে না, এখানে কবিতা শুনতে জানে না, এটা দ্বারা বুঝাচ্ছে যে দেশকে ভালোবাসতে জানে না, সে কখনো তার সন্তানকে যুদ্ধে পাঠাবে না। এখন যদি যুদ্ধ শুরু হয়, অনেক মায়েরা বলবে বাবা যাস না, তুই আমার একমাত্র ছেলে, তুই যাস না, তুই বেঁচে থাক, পরে দেশ। তো বলছে যে এই মারা তারা কি, তারা নিজের দেশকে ভালোবেসে সন্তানের জন্য কি হয়েছে, তারা নিজেরা মরতে চেয়েছেন। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। এখন সূর্যকে কি হৃৎপিণ্ডে ধারণ করা যায় না? আসলে এটা বুঝেছে, ওই যে বলছে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করা, অর্থাৎ অসম্ভব জিনিস, এই জিনিসটাকে বাস্তব, অসাধ্য জিনিসটাকে কি করা, সাধ্য করা, আমাদের অনন্ত জলিলের মতো। ঠিক আছে, তাহলে কি করা, সে সূর্যকে কি করতে পারবে না, হৃৎপিণ্ডে ধারণ করতে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি, কারণ তিনি কৃতদাস ছিলেন। অর্থাৎ তারা কি ছিলেন, কৃতদাস ছিলেন, তারা গোলাম ছিলেন। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ আমার পূর্বপুরুষের মতো আমি কি কবিতার কথা বলতে পারবো? আমি কি আমার পূর্বপুরুষের মতো করে কি আমি কি সেই স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ তারা যেভাবে স্বাধীনতার কথা, তারা কি ছিলেন, স্বাধীনতার জন্য তারা সচেষ্ট ছিলেন, এরকম। আচ্ছা, কবিতাটা কি এখানে শেষ? আমাকে একটু বলো তো, কবিতাটা কি এখানে শেষ? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কবিতার আরেকটু অংশ বাকি আছে। আই ডোন্ট নো। কবিতাটা এখানে শেষ না, তাই না? আরো আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমার স্লাইডে একটু ভুল আছে। আচ্ছা, তো এইবার আমি একটু তোমাদেরকে কবিতাটা একটু পড়ে শুনাই। তাহলে আমি, এর আগের ক্লাসে একটা ঝামেলা ছিল কিন্তু আমি আবার কারেকশন করবো, আমি কারেকশনই করা হইল। আচ্ছা, তোমরা একটু ধরো, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে দিচ্ছি। হ্যাঁ, আরেকটু অংশ বাকি আছে, আমি দুঃখিত এটার জন্য। আচ্ছা, যে কবি যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারেন, আমি কিংবদন্তির কথা বলছি। তিনি কৃতদাস ছিলেন, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমি কি তার মতো কথা বলতে পারবো? আমি কি তার মতো? ওকে, ওয়েট ভাইয়া, আমি একটু, ওকে। হ্যাঁ, কারণ তিনি কৃতদাস ছিলেন। আচ্ছা, ওখানে দুইটা লাইনে আবার মিস্টেক হয়েছে। ওকে, ঠিক আছে, আমি আবার পড়তেছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। এটা পড়ছি। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। কর্ষণ মানে কি? কর্ষণ শব্দের অর্থ কি? কর্ষণ মানে হচ্ছে চাষাবাদ। কর্ষণ মানে কি? চাষাবাদ। অর্থাৎ তুমি যদি চাষ করো তাহলে শস্যের সম্ভার, চাষ করলে সেখান থেকে শস্য পাবা, ফসল পাবা, সেটা তোমাকে কি করবে? সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করে। মৎস্য বলতে মাছ। তুমি যদি মাছ লালন পালন করো তাহলে সেই প্রবাহমান নদী থেকে তুমি কি পাবা? মাছ পাবা, সেখান থেকে তুমি সমৃদ্ধ হবা। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করে। এখানে জননী বলতে সেই গাভীকে বুঝাচ্ছে। গাভী লালন পালন করলে সেটা তোমার কি করবে? দীর্ঘায়ু করবে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের দরপারি তাকে সশস্ত্র করে। যুদ্ধে যাওয়া, লৌহ খণ্ড বলতে এখানে বোঝানো হচ্ছে অস্ত্র। এখন তোমার অস্ত্রেই যদি ধার যদি না থাকে তাহলে তো শত্রুরা তোমাকে কি করবে? মেরে ফেলবে, কেটে ফেলবে। তো বলছে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করো, অর্থাৎ তুমি যদি তোমার তরবারিটাকে তুমি যদি ধার দাও, শানিত করো,
তাহলে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, অর্থাৎ ইস্পাতের তরবারি তাকেই করবে, প্রোটেক্ট করবে যুদ্ধের ময়দান থেকে। বুঝতে পেরেছ? দীর্ঘদেহ পুত্রগণ তোমাদের বলছি, অর্থাৎ আমাদের সবাইকে, দীর্ঘদেহ পুত্রগণ এটার একটা অর্থ হচ্ছে বাংলার ছেলেরা কিংবা অলস ছেলেরা, সেই অর্থে আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। এবার লেখক বলছে কবিতা বলতে কি, সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, অর্থাৎ যা কিছু সুন্দর, যা কিছু ইতিবাচক সবকিছুই কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। সুপুরুষ ভালোবাসার সুপুরুষ সুকণ্ঠ, যে ভালো কণ্ঠ, সেটাই হচ্ছে কি কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটা মুক্ত শব্দ কবিতা, অর্থাৎ আমাদের জিহ্বা দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটাই হচ্ছে কি কবিতা। অর্থাৎ কেউ আমাদেরকে ফোর্স করে কোনো জিনিস বলছে সেটা না, আমরা যেটা মন থেকে যেটা আসে সেটাই হচ্ছে কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। বুঝতে পেরেছ? আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এটাই। এবার বলো, আমি কি বুঝাইতে পারছি? এনি কোশ্চেন্স? বলো তো ভাইয়া, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? এইবার দেখো, আমরা এই যে কবিতাটা আমরা যে পড়লাম, এখন এই কবিতাটা থেকে আমরা একটু দেখি যে আমাদের এখানে বোর্ডে কি টাইপের প্রশ্ন আসছে। চলো আমরা সেগুলো একটু সলভ করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল। এই চরণে কার পিঠে ক্ষতকে বোঝানো হয়েছে বলতো? ওকে, বলো। তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল, তাহলে এটা কি হবে বলো তো? এটা কি বলো? ভেরি গুড, কবির পূর্বপুরুষের। তাহলে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এটা মানে কি হবে? কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। ভেরি গুড। এরপর আসো আমরা একটু দেখি সিলেট বোর্ড 2019, ভালোবাসা দিলে মা মরে যায়। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার চরণটির অর্থ কি বলো? আর তোমরা যারা এই বইটা অর্ডার দিবা, এই বইটা হচ্ছে আমার যে পেজ, তানভীর স্যার পেজ, ওখান থেকে এই যে বানান বিদ্যা বইটা তোমরা অর্ডার দিয়ে নিবে। হ্যাঁ, ওকে। তো এটার অর্থ কি বলতো? যে দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। এরপর দেখো আমরা একটু দেখি যে আমি কিংবদন্তি বিচলিত স্নেহ বলতে কি বুঝায়। কপট মায়া, লোক দেখানো আদর, আপন জনের উৎকণ্ঠা। তো এটা পারবা, এটা আমি তোমাদেরকে ক্লাসে বলেছি যে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় বিচলিত স্নেহ বলতে আসলে কি বুঝায়। বিচলিত স্নেহ বলতে কি বুঝায় বলো? আপন জনের উৎকণ্ঠা। আচ্ছা, এরপর দেখো যশোর বোর্ড 2019, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় যে কবিতায় শুনতে জানে না সে কি শুনবে, মানে যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? সে উচ্চারিত সত্য শুনবে, সে অরণ্য সাপতের কথা শুনবে, সে প্রবাহমান নদীর কলতান, সে ঝড়ের আর্তনাদ শুনবে। এটাও আমরা ক্লাসে পড়ে আসছি। তারা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। সকল বোর্ড 2018-তে আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের এখানে না। এরপর দেখো এখানে বলছে যে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে সে হলো। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে বলো? তাহলে যে লৌহখণ্ডকে প্রজ্বলন করবে, মানে লৌহখণ্ড প্রজ্বলনকারীকে ইস্পাতের তরবারি সশস্ত্র করবে। দিনাজপুর বোর্ড 2016, আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এই অংশে কবির কোন আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে? প্রতিবাদী চেতনা, সৌন্দর্য বোধ প্রকাশ, ভাষার প্রগাঢ়তা, দেশপ্রীতি। এটা বুঝতে পারতেছ যে প্রতিবাদী চেতনা, অর্থাৎ তার পূর্বপুরুষ প্রতিবাদী ছিলেন, সেই চেতনা কি আমরা ধারণ করতে পারবো কিনা। ওকে, তো এইভাবে বাকি যেই এমসিকিউ তোমাদের, যেখানে তোমরা সলভ করে দেখবে যে প্রচুর পরিমাণে তোমাদের এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো তোমরা সলভ করবা এবং সিকিউ গুলো গাইড থেকে ভালো করে বুঝে, যেহেতু মূল থিমটা বুঝছো, এখন এগুলো সিকিউ গুলো ভালো করে প্রশ্নগুলো সলভ করলে হোপফুলি তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। এন্ড সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা এগুলো ভাষায় বসে ভালো করে প্র্যাকটিস করবা। সবার জন্য ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।